সুরকার এবং গীতিকারের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, যে সুর দেয় সে সুরকার, যে গায় সে সুরকার, সে হচ্ছে গায়ক, আর যে সুর দেয় সে সুরকার, আবার যে বানায় গানটা রচনা করে তাকে বলা হয় গীতিকার। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা বুঝি না। বাংলাদেশে বর্তমান শিক্ষার হার কত? হ্যাঁ, এভারেজ বাংলাদেশে বর্তমান শিক্ষার হার কত আমরা জানতে চাচ্ছি একটু। বিকল্প হিসেবে কে থাকেন? অর্থমন্ত্রী থাকেন। তবে বর্তমান যিনি আছেন তিনি আমাদের এখন যেহেতু অর্থমন্ত্রী থাকেন, তাহলে বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগে দায়িত্ব থাকে আমরা জানি? অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পরিকল্পনা, অর্থ বিভাগ, অর্থ। আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটা স্পেশাল লাইভ নিয়ে এসেছি। আসলে এই লাইভটি স্পেশাল এই কারণে যে বর্তমান সময়ে কয়েকদিন আগেই প্রাথমিক শিক্ষকের যে একটা চূড়ান্ত ফলাফল তৃতীয় ধাপে, সেটা হাইকোর্ট এটা খারিজ করে দিয়েছে, যেটা একটা চূড়ান্ত একটা ফলাফল আটকে ছিল। তো 6531 পদ সম্ভবত এরকম। এই যে পদ সংখ্যা অনেকেই একটা হতাশার মধ্যে ছিল। তো এই হতাশা থেকে আশা করি এই যে 6531টি পরিবার কিন্তু মুক্ত হয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি বলবো যেটাকে দ্বিগুণ করলে যা হয়, মানে একজনের সাথে আরেকজন থাকে, একটা ফ্যামিলি, 6000 ফ্যামিলি। তো ফ্যাক্টটা হচ্ছে যে আজকে আমরা আলোচনা করব আমাদের এই প্রাইমারি যে পরীক্ষার প্রশ্ন, বিগত প্রশ্ন, এই বিগত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং বিগত সম্ভবত দ্বিতীয় ধাপের, হ্যাঁ দ্বিতীয় ধাপের যে প্রশ্নগুলো বলতে আমাদের 3টা বিভাগ ছিল যে ধাপে, সম্ভবত এটা রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ, এই 3টা বিভাগে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব শুরুতেই। এবং আমার সাথে আমাদের শাওন স্যার আছেন, আমাদের জিয়াদ স্যার রয়েছেন, আমাদের ওশান স্যার রয়েছেন। আমরা প্রত্যেকটাই সাবজেক্ট ভিত্তিক আলোচনা করব এখানে আজকে আলোচনাতে। শাওন স্যার কি বলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রথমে শুরু করব আমরা। তাহলে মানে এখন যেহেতু আমাদের যেহেতু ক্লাস দিতে আছে, এখন আপাতত ওশান স্যার এবং শাওন স্যার প্রথমে ওনাদের সাবজেক্ট একটু ডিসকাস করবে, দেন আমরা আমাদের একটু পরে ডিসকাস করব, ঠিক আছে? সো তাহলে আপনারা সবাই সাথে থাকুন এবং আপনারা দেখতে থাকুন এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমাদেরকে জানান, আমরা অ্যাড্রেস করবার চেষ্টা করব। তবে জি স্যার, একটা সুখবর দিতে চাই সবাইকে। অলরেডি সবাই জানে সুখবর, রমজান মাস, তো রমজান মাস উপলক্ষে বিদ্যাবাড়ি কিন্তু সকল কোর্সে ডিসকাউন্ট দিচ্ছে। এবং ডিসকাউন্ট কি, মানে ডিসকাউন্ট বলবো না, 3টা উপহার দিচ্ছে। 3:1 হ্যাঁ, 3:1 এই 3টা উপরে প্রথম উপহারটা শাওন স্যার বলুন দেখি। প্রথম যে উপহারটা হচ্ছে সেটা হচ্ছে 500 টাকার সমমূল্যের যে কোনো একটা বই, আমাদের পাবলিকেশনের যে কোনো একটা বই তারা নিতে পারবে। 5টা বইয়ের মধ্যে যে 5টা বই কি জানা আছে? কি 5টা বই? এটা হ্যাঁ, এটা জানা আছে। একটু বলেন স্যার, ওশান স্যার বলেন একটু। যে আমাদের এমআই প্রধান মুকুল স্যার যে ইংলিশ বইটি আছে, ক্লাসরুম ইংলিশ গ্রামার, এছাড়া হচ্ছে বিসিএস ডাইজেস্ট প্লাস, এনটিআরসি ডাইজেস্ট প্লাস, প্রাইমারি ডাইজেস্ট প্লাস, আর একটা হচ্ছে স্টোরি বুকস। এই 5টা অস্থির 5টা বই। আপনি যে কোনো একটা বই, মানে ইচ্ছা মতো আপনি যে কোনো কোর্সে ভর্তি হন না কেন, আপনি যদি বলেন স্যার আমি বিসিএস ডাইজেস্ট নিব, আপনি নিতে পারবেন। আপনি যদি মনে করেন স্যার আমি ক্লাসরুম ইংলিশ বইটা নিব, আপনি নিতে পারবেন। যে কোনো একটা 500 টাকার সমমূল্যে যে কোনো একটা বই ফ্রি পাবেন। স্যার আরেকটা এবং মানে 2 নম্বর যে আপনাদের জন্য যে ফ্রি বা যে অফারটা আছে সেটা হলো আপনারা আমাদের এখানে যে রেকর্ডেড যে কোর্সগুলো আছে সেখান থেকে যে একটা প্রিমিয়াম কোর্স আপনারা নিজেরা মানে ফ্রি পাবেন। যে কোনো একটা কোর্স ফ্রি পাবেন যে কোনো একটা কোর্সে ভর্তি হলে, এবং মানে যে কোর্সে ভর্তি হবে সেই কোর্সে আপনি রেকর্ড নিতে পারবেন। বিসিএস এ ভর্তি হয় তাহলে বিসিএস এর প্রিমিয়াম রেকর্ডেড পাবে কোর্সগুলো আপনারা। আমরা কিন্তু এই কোর্সগুলো প্রায় 3000 টাকায় বিক্রি করি। 3000 টাকা, তার মানে একদম বিনামূল্যে পাচ্ছে। হ্যাঁ, বিনামূল্যে পাচ্ছে, মানে কোর্সের সমমূল্যে একটা কোর্স পাচ্ছে ফ্রি সম্পূর্ণ। এবং এই পুরো মানে অফারটা শুধুমাত্র পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আপনারা পাচ্ছেন। এবং যেহেতু প্রায় 20,000-এর বেশি সংখ্যক পদের অলরেডি সার্কুলার হয়ে গিয়েছে, সো এই পদের পরীক্ষাগুলো কিন্তু আপকামিং মানে ঈদের পর হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই কারণে আপনারা যেন কোনোভাবেই যেন পড়াশোনা থেকে যেন ডেভিয়েশন যেন না যেন হন, সো দ্যাটস ওয়াই আমাদের এই আয়োজন। সো আপনারা সাথে থাকুন। পরীক্ষা নিয়ে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপনও দিয়েছে। আচ্ছা, আরেকটা আমাদের লাস্ট আরেকটা অফার আছে, সেই অফারটা কি ওশান স্যার? দুটো অফার তো বললাম। অফার হচ্ছে যে আমাদের যে কোর্সের যে ফি গুলো আছে সেই ফি থেকে হচ্ছে ডিসকাউন্ট আছে আমাদের সকল কোর্সে। স্যার যেটা বলছেন আর কি 50% ডিসকাউন্ট চলছে রমজানে। সো আপনারা চাইলে অফার গুলো লুফে নিতে পারেন, এবং এটা হচ্ছে সুবর্ণ সুযোগ যা কিছুদিন পরে আর থাকবে না। ওকে, তো যাই হোক আমরা হচ্ছে যে এখন আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার জন্য আমাদের ওশান স্যার এবং শাওন স্যারকে আমরা ফ্লোর ছেড়ে দিচ্ছি। আবার পরে আমরা প্রথমত বাংলা এবং সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করবো, পরবর্তীতে রফিক স্যার এবং জিহাদ স্যার ইংরেজি এবং ম্যাথ আপনাদের সবচেয়ে আকর্ষণ যেগুলো বেশি সেগুলো নিয়ে আসতেছে। আপনারা তাহলে থাকেন, সাথে থাকুন। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, সবাইকে ধন্যবাদ। সাথে আরেকটা ব্যাপার বলি, অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি বা ঘোষণা করে ফেলেছি, 1 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু সকল বিভাগকে নির্দেশনা দিয়েছে স্যার, যে অবশ্যই পরীক্ষাগুলো নেওয়ার জন্য শূন্য পদের বিপরীতে অবশ্যই কি বলেছে, যে এমপ্লয়ি রিক্রুট করার জন্য বলেছেন। তার মানে রমজান মাসটা হচ্ছে সকল মন্ত্রণালয় হয়তোবা তাদের শূন্য পদগুলোকে যাচাই করবে, এবং ঈদের পরে হয়তোবা আরেকটা ডিরেকশন আসবে যে আপনারা এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতে পারেন, নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়ে যাবে। আজকে আমরা স্যার যেটা নিয়েছি প্রাইমারির জন্য, বহুল একেবারে সবার আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে প্রাইমারি জব। যেহেতু একটা বিগ নিয়োগ আসে, 1 লাখের মতো, 60,000 70,000-এর মতো একটা নিয়োগ আসে, সুতরাং প্রত্যাশা করতে পারি এখানে একটা বড় বৃহৎ একটা অংশের কিন্তু ভালো একটা চাকরি হয়ে যাবে। তার পাশাপাশি আরেকটা ব্যাপার, প্রাইমারির জন্য যেটা সুপারিশ করা হয়েছে, যদি প্রাইমারি এই সুপারিশটা ঠিকভাবে হয়ে যায় তাহলে আপনাদের জন্য এটা লুক্রেটিভ জব, কারণ আপনি সহকারী শিক্ষক থেকে প্রথমেই শিক্ষকে যোগদান করতেছে, তারপরে 6 বছর পর আপনি সিনিয়র শিক্ষক হচ্ছেন, এবং একটা সময় গিয়ে আপনি প্রধান শিক্ষক হবেন এখান থেকে। পাশাপাশি আপনারা 12তম গ্রেডে ইন করবেন, 10ম গ্রেডে আসবেন সিনিয়র শিক্ষক হওয়ার পর, 11তম গ্রেডে আসবে সিনিয়র শিক্ষক হওয়ার পর, এবং তারপর 10ম গ্রেডে আসবেন আপনি প্রধান শিক্ষক হওয়ার পর। সো এই চাকরিটা স্যার আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটিও হওয়ার একটা বিশাল সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে। তো প্রত্যেকটা ব্যাপার যদি আমরা খেয়াল করে দেখি, প্রাইমারি বর্তমানের জন্য একটা হট টপিক হিসেবে আমরা নিতে পারি, এবং তার পাশাপাশি আপনারা অবগত, রফিক স্যার অলরেডি বলে গেছেন, 6,531 জনের কিন্তু বিশাল যে ঝুলে ছিল একটা নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা কাভার। অর্থাৎ এই নিয়োগটার জন্য স্যার সামনে নিয়োগ কিন্তু আসছিল না, এই যে এই ব্যাপারটা সুরাহা না হওয়ার কারণে হ্যাঁ একটা নতুন সুযোগ যেহেতু সৃষ্টি হয়ে গেল, সুতরাং আশা করি যে আপনাদের জন্য এটা সামনে ঈদের পরে একটা বিগ নিয়োগ আসতেছে প্রাইমারির জন্য। আজকে আমরা স্যার এখানে নিয়েছি প্রাইমারির বিগত সালের দ্বিতীয় ধাপের, অর্থাৎ 24 সালের দ্বিতীয় ধাপের প্রশ্নগুলো নিয়েছি। আজকে দেখবো আপনারা ঠিক কতটুকু মনে রেখেছেন প্রশ্নগুলো। আমরা চেষ্টা করব ওশান স্যার সহ বাংলা এবং সাধারণ জ্ঞানকে একটু ভেঙে ভেঙে যতটুকু পারা যায় করার জন্য। পাশাপাশি আপনাদের প্রতি একটা নির্দেশনা থাকবে, আপনার কোনো বন্ধু যদি এখনো না জানে আপনি তাদেরকে মেনশন দিতে পারেন, অথবা আপনি লাইভটাকে শেয়ার করে রাখতে পারেন, আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই লাইভটি। এবং আমরা যে প্রশ্নগুলো স্যার করব অবশ্যই উত্তর করতে হবে। হ্যাঁ অবশ্যই, এখানে উত্তর ছাড়া সবগুলো নিয়েছি আমরা, আপনারা অবশ্যই উত্তর করতে হবে। আমরা তাহলে প্রশ্নে যদি যাই, প্রশ্নের আগে আপনাদের এই যে বিশেষ অফারের কথা আমরা বললাম একটু আগে, এই বিশেষ অফারটা একটু আপনাদের সামনে আলোচনা করে ফেলি, যে আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে 3টা যে অফারের কথা বললাম, এই প্যাকেজের মধ্যে প্রথমত যেটা আমাদের কোর্স ফি 50% ছাড়, তাই না? আমাদের যে কোনো কোর্সে আপনি 50% ছাড়ে নিতে পারবেন। বিসিএস 47তম বুলেট লাইভ ব্যাচ 2, এখানে 7,000 টাকা ফি ছিল, 3,500 টাকা, 48 মানে একেবারে শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা রাখবো। এখানে হচ্ছে 14,000 টাকা ফি ছিল, এখানে 50% ছাড়ে মাত্র 7,000 টাকা। তারপর প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 18, অর্থাৎ 18টা ব্যাচ, আমাদের 17টা অলরেডি ব্লক হয়ে গেছে, 18তম ব্যাচ আমাদের, এখানে ফি হচ্ছে 6,000, আর এখন নিচ্ছি আমরা 3,000। এনটিআরসি 3,000, 11 থেকে 20তম গ্রেড 2,500, ব্যাংক জব বুলেট 3,000, নন ক্যাডার আমাদের জন্য আপনাদের বহুল প্রত্যাশিত যে জবটা, নন ক্যাডারের যে জবটা, এই জবটা আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি। উপজেলা উপসহকারী সেটেলমেন্ট অফিসার যেটা আমরা বলে থাকি, কানুনগো, বিশাল একটা পোস্ট এখানে কিন্তু ফাঁকা। যে কানুনগো এই ব্যাচটিতে যদি কেউ ক্লাস করে বা এখান থেকে যদি পড়াশোনা করে, তাহলে নন ক্যাডারের জবগুলো, অন্যান্য জবগুলো কিন্তু হয়ে যাবে, একটা প্রিপারেশন হয়ে যাবে আর কি। এবং তারপর যেটা সর্বশেষ আমাদের কোর্স আপনাদের জন্য আমরা রান করেছি নার্সিং এর জন্য। আপনারা বেশ কিছুদিন থেকে আমাদেরকে বলে আসছিলেন যে স্যার নার্সিং এর জন্য আলাদা একটা কোর্স খোলার জন্য, কারণ নার্সিং একটা আলাদা সাইড বাংলাদেশে, কিন্তু আমরা সবাই জানি এই আলাদা সাইড হওয়ার কারণে নার্সিংটা একমাত্র জব যেটা স্যার খুব সহজে 10ম গ্রেডে একটা জব পাওয়া যায়, একেবারে খুব কম পড়াশোনা করে শুধুমাত্র কিছু দিক নির্দেশনার মধ্যে পড়া যায়। তবে একটা সমস্যা হচ্ছে নার্সরা ম্যাক্সিমাম সময় চাকরিতে থাকার কারণে তাদের পড়াশোনার কিন্তু বিশাল একটা স্পেস গ্যাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বাসা থেকে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। এই জন্য অনেক সময় নার্সরা কিন্তু বাড়িতে পড়তে পারে না। আপনাদের জন্য আমরা একেবারে হাতে ধরে কিছু পড়া পড়িয়ে দেব। আশা করি যদি আপনারা এখানে কোর্সটা করেন অবশ্যই এবং অবশ্যই সাকসেস হবেন। তার পাশাপাশি দুটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি একটা অফারের ব্যাপারে। আমাদের নার্সিং এবং কানুনগোর আগে ফিস ছিল 4,000, কিন্তু আপনাদের বিশেষ রিকোয়েস্টে এবং আমাদের এমডি স্যারের কনসিডারেশনের মাধ্যমে আমরা মূলত এখানে ফি 1,000 কমিয়েছি।
অর্থাৎ নার্সিং এবং কানুনগতে নন ক্যাডার যে আমাদের বেস্ট আছে সেটাতে যদি আপনারা ভর্তি হন বা অ্যাডমিট হন, আমাদের ফি কিন্তু 3000 টাকা। 4000 থেকে আমরা 1000 কমিয়ে মাত্র 3000 টাকা করেছি। একেবারে প্রিমিয়াম কিছু ক্লাস পাবেন, সকল কোর্সের টিচার গুলো অভিজ্ঞ এবং যোগ্য। পাশাপাশি আমরা বাইরের ডাক্তার সহ আপনাদের নার্সিং এর জন্য এমবিবিএস ডাক্তার সহ আমরা বিশেষ কিছু শিক্ষককে রেখেছি যারা আপনাদেরকে নার্সিং হওয়ার জন্য বিশেষ দিক নির্দেশনা দিবে বলে আমরা প্রত্যাশা করি। ওকে স্যার, তাহলে আমরা চলে যাই প্রশ্নে। আজকে যে আমরা সবচেয়ে আকর্ষণ যেটা প্রাইমারি প্রশ্নগুলো, এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। প্রথমে আমাদের এখানে 4টা প্রশ্ন আছে। আমি যদি বলি প্রথমে বাংলা নিয়ে ওশান স্যারকে বলবো বাংলা নিয়ে আলোচনা করার জন্য। বাংলা প্রশ্ন এখানে অলরেডি আমরা নিয়ে এসেছি। বাংলা প্রশ্ন থেকে আমি জাস্ট এখন ওশান স্যারের স্টুডেন্ট হিসেবে এখানে থাকবো, ওশান স্যার আলোচনা করবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা 5টা বাংলা পড়ি। হ্যাঁ, অবশ্যই 5টা সাধারণ জ্ঞান পড়ি, ঠিক আছে, সমস্যা নেই। যেভাবে পরীক্ষাগুলো হয়ে থাকে। তো শুরুতেই দেখেন একটি প্রশ্ন আছে, কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া। তো এখানে যে হেতু অনুসর্গটি আছে এটা কি অর্থ প্রকাশ করেছে? হেতু, কি হেতু এসেছো তুমি, এটা কি প্রার্থনা অর্থ প্রকাশ করেছে নাকি ব্যাপার, প্রসঙ্গ নাকি নিমিত্ত? কি অর্থ প্রকাশ করেছে? এই যে অনুসর্গের ব্যবহার, উপসর্গ, অনুসর্গ, এগুলো হচ্ছে কমন টপিক প্রাইমারির জন্য। এখান থেকে প্রশ্ন আসেই, প্রত্যেকটা ধাপেই কিন্তু প্রশ্ন এসেছিল। দেখা যাক কে আগে উত্তর দিতে পারে। একজন উত্তর দিলেই হবে। মোটামুটি আমাদের ইউটিউব এবং ফেসবুক দুটাই লাইভ আছে। হেতু অর্থ হচ্ছে জন্ম বা নিমিত্ত, তাহলে এখানে অর্থ প্রকাশ করেছে নিমিত্ত অর্থ দিয়েছে, অথবা মানে কিসের নিমিত্তে এসেছো তুমি কহ বিস্তারিয়া, তুমি বিস্তারিত বলো কিসের জন্য এসেছো। হ্যাঁ, কি জন্য তুমি এসেছো। এই আমরা মাঝে মধ্যে প্রায় বলি না, কেউ যদি কারো কাছে যায় বা কারো বাড়িতে যায় যে কি জন্য আসছে, এটাই কবিরা অন্য ভাষায় মূলত প্রকাশ করে থাকেন, হেতু টেতু দিয়ে আর কি। যাই হোক, সমস্যা নেই। সাধারণ একটি গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানের গীতিকার কে? এটা গানের গীতিকার কে ছিলেন? স্যার, এটা কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন, তাই না? সাধারণ জ্ঞানেও আসে। আর এই গানগুলো তো হচ্ছে অসাধারণ। এরকম গান আর কখনো আমাদের বাংলা সাহিত্যে আসবে না। হ্যাঁ, কখনোই আসবে না। মোরা একটি ফুলকে বাঁচাও বলে, স্যার এটা যদি আমি একটু বলি, এই গানটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময় যে পরিমাণ ইন্সপায়ার দিয়েছে আমাদেরকে বলার অপেক্ষা রাখে না। মানে গানটা আপনি নিজে নিজে একটু ফিল করে দেখেন আপনার ভিতরটা কেমন লাগবে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুল মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মানে ফুলকে বাঁচানো বলতে দেশকে বোঝানো হয়েছে, আর হাসি বলতে মায়ের হাসিকে বোঝানো হয়েছে। এই অস্ত্র ধরেছি আমরা, এই জন্য মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি গাওয়া হয়েছিল এই গানটা, এবং এটাকে একটা ইনস্ট্রাকশন হিসেবে নেওয়া হয়েছিল। হ্যাঁ, নেওয়া হয়েছিল, বাজলে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। খুব সুন্দরভাবে এটা বলা হয়েছে। তার মানে এই গানটা কিন্তু এখানে 4 জন আছে, আপেল মাহমুদ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, নজরুল ইসলাম বাবু। স্যার, তাহলে কোনটা হতে পারে দেখি উত্তর করে। মোটামুটি সবাই পেরেছে, উত্তর দিয়েছে, সেটা গোবিন্দ হালদার। তবে সুরকার হচ্ছেন কিন্তু আপেল মাহমুদ। হ্যাঁ, এটা সুরকার এবং গীতিকারের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, যে সুর দেয় সে সুরকার, যে গায় সে সুরকার, সে হচ্ছে গায়ক। আর যে সুর দেয় সে সুরকার। আবার যে বানায় গানটা, রচনা করে, তাকে বলা হয় গীতিকার। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা বুঝি না। গোবিন্দ হালদারের আরো কিছু গান আছে, আপনি জানেন কি? যেমন আমি যদি বলি এক সাগর রক্তের বিনিময়, এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলো যারা, এটা হচ্ছে গোবিন্দ হালদার একটা গান। এরপর আরো একটা আছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। অর্থাৎ গানগুলোর প্রত্যেকটা গানে দেখেন তার কেমন অবস্থা। হ্যাঁ, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল, আর এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা। প্রত্যেকটা গান গোবিন্দ হালদারের খুবই সুন্দর। আমরা এগুলো এখন পর্যন্ত গিয়ে থাকি। আচ্ছা, এরপর মুক্তি পেতে ইচ্ছুক। হ্যাঁ, 3 নম্বর, মুক্তি পেতে ইচ্ছুক, এক কথায় প্রকাশ। এখান থেকে প্রশ্ন এসেছিল, একটু দেখেন ডিফারেন্ট কিন্তু এটা। হ্যাঁ, একটু ব্যতিক্রমী আসছে। মুক্তি পেতে ইচ্ছুক, এখানে 4টি অপশন আছে, মুমুক্ষু, মুমুক্ষু, মুমুক্ষু এবং মুমুক্ষা। তবে বানানে খেয়াল রাখতে হবে, বানানে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা দেখি উত্তর করুক স্যার, কি অবস্থা সবার, কে উত্তর দিতে পারে। এটা কোনটা হবে উত্তর? গ নাম্বার দিয়েছে অনেকেই, এখানে দেখতে পাচ্ছি আমি। তরিকুল ইসলাম গ নাম্বার, জয়তন সরকার, গোবিন্দ হালদার, এখনো গোবিন্দ হালদার বলতেছে। আচ্ছা, এটা দেখি উত্তর করেন আপনারা, কোনটা হতে পারে উত্তর? 3 এর ক বলেছে মুমুক্ষু, মানে ক বলেছে ইয়াসমিন আরা বলেছে 3 এর জান্নাতুল ফেরদৌস হবে আর কি। হ্যাঁ, মুমুক্ষু আর কি, এটা তার মানে মুমুক্ষু হচ্ছে সঠিক উত্তর। মুমুক্ষু। আচ্ছা, উপজেলা শিক্ষা অফিসার পদের পরীক্ষাটি কি হবে, হলে কবে নাগাদ হতে পারে? স্যার, এটার ক্ষেত্রে যদি আমি বলি যে উপজেলা শিক্ষা অফিসারের ক্ষেত্রে যে পরীক্ষাটা, এটিও আমরা যেটা বলে থাকি, বিসিএস এর আগে মনে হয় না যে এটা হবে। হ্যাঁ, বিসিএস এর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা বিসিএস পর্যন্ত অপেক্ষা করেন, বিসিএস এর পরে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার নাম্বার দেখি, পেন থ্রো দ্য লাইন এর সঠিক অনুবাদ কোনটি? পেন থ্রো দ্য লাইন, 4টি অপশন আছে। লাইনটি মুছে দাও, লাইনের উপর কলম ছোড়া, লাইন বরাবর কলম চালানো এবং লাইনটি কেটে দাও। কোনটা হতে পারে? এটা ফ্রেশন ইডিয়মের মনে হয়, তাই না? ফ্রেশন ইডিয়ম না, এটা অনুবাদ, সরি, ওটা অনুবাদ, বঙ্গানুবাদ আর কি। হ্যাঁ, বঙ্গানুবাদ, ফ্রেশন ইডিয়ম না, বঙ্গানুবাদ থেকে এসেছে। দেখি আপনার উত্তর করেন একটু, কোনটা হতে পারে উত্তর?
ওই প্রাইমারি ইউটিউব দিকে থেকে। লিখিত হবে না, আপাতত হচ্ছে না, দেখা যাক নতুন যদি দিক নির্দেশনা আসে তখন দেখা তবে এটা মনে রাখতে পারেন যে যদি প্রাইমারিতে 12তম গ্রেড করে তাহলে কিন্তু লিখিত হওয়ার লিখিত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে। আছে। হ্যাঁ, 12তম এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে, যদি 12তম গ্রেড করে তাহলে লিখিত হওয়ার সম্ভাবনা আছে, ওই হিসেবে আপনারা প্রিপারেশন নেবেন, তবে সিলেবাস এক হবে, চিন্তার কোনো কারণ নেই। তো অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, সেটা হচ্ছে লাইনটি কেটে দাও, মুছে দাও কিন্তু হবে না, এই দুটার মধ্যে আবার কনফিউজড হয়ে যাবে। তাহলে পেন থ্রো দ্য লাইন মানে লাইনটি কেটে দাও, মানে কোন লেখা লিখতে গেলে আপনারা যদি কোনোভাবে মানে মিস্টেক করে ফেলেন তাহলে এটা ইংরেজি ইউজ করেছে আর কি অনুবাদ। 5 নম্বর ঘাতক শব্দের বিপরীত শব্দ, এটা যে কতবার পরীক্ষা আসছে, খুবই কমন একটা শব্দের অর্থ, কমন শব্দ কিন্তু আসছে বেশি, আসছে অনেকবার আসছে। ঘাতক, দেখি বলো ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? কি হবে? চাতক, ঘাতক, খানা এবং মহাজন, এটি পারার কথা। উত্তর করেন দেখি, মোটামুটি পারবে সবাই স্যার। ইউটিউবে কমেন্ট আমাদের চলে এসেছে মোটামুটি ভাবে। অর্ণব খুব কমেন্ট করতেছে, জয়ন্ত সরকার, উৎস হোসাইন, মোটামুটি সবাই বলেছে হ্যাঁ ঘাতক মহাজন, আমরা সবাই কম বেশি এটা জানি। তাহলে মোটামুটি 5টা বাংলা থেকে চলে গেল, আমরা এখন জিকে তে চলে যাই। জিকে 5টা দেখি কি করা যায়। 5টা তারপরে আমি দেখলাম যে বাংলারও কিছু অংশ জিকে তে আছে আজকের। এই প্রাইমারিতে আসলে বাংলা এবং জিকে প্রশ্ন বোঝাটা টাফ। হ্যাঁ, তারপর আমরা দেখি যে বাংলা জিকে তে আপনাদের প্রথম যে প্রশ্নটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রথমে আপনাদের এটা এসেছে, দেখেন বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? দেখি বলেন, এই সাম্প্রতিক সময়টা আপডেট হয়েছে, তারপরেও আমার মনে হয় যেটা ছিল সেটা হওয়ার কথা। বর্তমানে দেশে কোন বিভাগে সাক্ষরতার হার বেশি? কোন বিভাগে সাক্ষরতার হার বেশি? দেখা যাক কে কে বলতে পারবেন, উত্তর করেন। সাক্ষরতার হার মানে যারা যে বিভাগে সবচেয়ে বেশি মানুষ শিক্ষিত, তাই না স্যার? এটা তো বোঝানো হয় যে বর্তমানে দেশে সাক্ষরতার হার বেশি কোন বিভাগে। আচ্ছা, সীমা রায় বলেছে ঢাকা, একজন বলেছে বরিশাল, কেউ এখন পর্যন্ত সঠিক উত্তর দিয়েছে কিন্তু কনফিউশন। দেখা যাক কে কে বলতে পারেন বর্তমান দেশে কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। বরিশাল আসতেছে ইউটিউব থেকে, আবার ফেসবুক থেকে আসতেছে, মোটামুটি বলতেছে ঢাকা। কোনটা হবে উত্তর? আচ্ছা, আমরা একটু দেখি, আপনাদের কিন্তু বারবার বলেছেন ভর্তি হতে চাই, অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। এটা বর্তমান দেশের সবচেয়ে শিক্ষিত বিভাগের কথা বলা যায়, সাক্ষরতার হার হচ্ছে ঢাকা। এই কয়েকদিন আগে যেটা আপডেট হলো, বরিশাল হবে না, এখন ঢাকা হবে উত্তর। কোনটা হবে? ঢাকাতে স্যার 78.9% শিক্ষার হার বলা হচ্ছে, 78.9%। এখন বলেন তো দেখি বাংলাদেশে বর্তমান শিক্ষার হার কত? হ্যাঁ, এভারেজ বাংলাদেশে বর্তমান শিক্ষার হার কত আমরা জানতে চাচ্ছি একটু। এবং সবচেয়ে কম যদি আমরা বলি, কম হচ্ছে ময়মনসিংহ, আর বেশি হচ্ছে ঢাকা। এটা মাথায় রাখবেন। ময়মনসিংহ কিন্তু একটা সময় ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল। তারপর আমরা দেখি ঢাকা বিভাগ হচ্ছে সবচেয়ে বর্তমান শিক্ষা হবে, আর এটার পরে যদি আমরা বলি যে সবচেয়ে কম বলা হচ্ছে ময়মনসিংহ, কারণ নতুন বিভাগ হচ্ছে। তবে এটার ক্ষেত্রে একটু মনে রাখবেন, অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, ওই সময় কিন্তু এটা বলা আছে, প্রশ্নটা হচ্ছে 2024 সালের, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে 2024 সালে, তখন কিন্তু ঢাকায় ছিল আর এখনো ঢাকায় আছে। আপনারা যেটা ভুল শুনেছেন, অনেকে হয়তো ভুল শুনেছেন, এটা বরিশাল হবে না, এটা ঢাকা হবে। ওকে, তাহলে 2 নম্বর প্রশ্ন আমরা স্যার চলে আসি, দেখি 2 নম্বর প্রশ্ন আমাদের কি চেয়েছে। স্যার এখানে বাংলা চলে এসেছে, এখন এটা আপনি বলবেন, দেশি শব্দ নয় কোনটি? এটা আমাদের হয়তো একটু আমরা অন্যভাবে নিয়েছি প্রশ্নটাকে, যে নিচের কোনটি দেশি শব্দ নয়? দেখি বলেন স্যার, এবার এটা অসাম স্যার বিশ্লেষণ করবেন। জিল, মাছি, মুরগি, ঝিঙ্গা। দেখা যাক কে কে বলতে পারবেন কোনটি বাংলা শব্দ নয় বা দেশি শব্দ নয়। কোনটা হবে উত্তর? পারার কথা। মুরগি বানানটা ভুল আছে এখানে, এটা প্রশ্নেই ভুল ছিল। এটা রস্বইকার হবে মুরগি। আচ্ছা, এটা যেহেতু মানে প্রশ্নেই ভুল, আমাদের ওটাই আপলোড মানে লিখতে হয়েছে আর কি। এটা কে সঠিক উত্তর? হ্যাঁ, মোটামুটি স্যার সবাই পেরেছে। এটা কোনটি বাংলা শব্দ নয়, এটা হচ্ছে মাছি। মাছিটা হচ্ছে তদ্ভব শব্দ থেকে আসছে। মাছি হচ্ছে কি তদ্ভব শব্দ, তাই স্যার? মক্ষিকা থেকে এসেছে। আচ্ছা, মাছি শব্দটা হচ্ছে তদ্ভব থেকে এসেছে, আর বাকি 3টা হচ্ছে বাংলার শব্দ। আচ্ছা, এরপর হলো বাংলা মুদ্রাক্ষরের জনক কে? এটাও এক প্রকারের বাংলা এবং সাধারণ জ্ঞানের সংমিশ্রণ, তাই না? মুদ্রাক্ষর বলতে বাংলা যে আমরা যে মুদ্রায় লিখি, এই মুদ্রাক্ষরের জনককে এখানে চাওয়া হয়েছে। দেখি আপনার উত্তর করেন। রজনীকান্ত, উইলকিন্স, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ফোর্ট উইলিয়াম। এটা তো কলেজের নাম, তবে ফোর্ট উইলিয়াম তো ফোর্ট উইলিয়ামের নামকরণে উইলিয়াম দুর্গ হয়েছিল স্যার। এটা যদি ইংরেজদের কথা আছে, তিনি তো বাংলা এটা হতে পারে না। তারপর দেখা যাক আপনার উত্তর করেন দেখি কোনটা হবে। কথা
কারণ প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপন করা হ্যাঁ। হয়েছিল এই বাংলাদেশেও আছে, জি অবশ্যই। সেটা রংপুরে প্রথম, রংপুর বার্তাবাহক হিসেবে প্রথম রংপুর মুদ্রণ যন্ত্র বার্তাবাহক হয়েছিল। সেটা ছিল হ্যাঁ। 1743 সালে। হ্যাঁ, ওই সময়ের মধ্যে প্রথম বাংলাদেশে ছিল এটা। অবশ্যই। তারপরে ভারতে চলে গেছে এটা। তারপর আমরা দেখি পারবেন কিনা, চার্লস এরপর হচ্ছে উইলকিন্স কি- দিয়েছে। স্যার এটা উত্তর করেছে চার্লস উইলকিন্স। উইলকিন্স। আর রজনীকান্তের ব্যাপারে তো আমরা তেমন একটা জানা দরকার নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বলেন তো স্যার? বাংলা গদ্যের গদ্যের জনক। জনক। বাংলা গদ্যের চার্লস জনক উইলকিন্স যে মুদ্রণ যন্ত্রটা এখানে স্থাপন করেছিলেন, যে সেটার নাম ছিল উইলিয়াম ওয়ার্ড। উইলিয়াম ওয়ার্ড। উইলিয়াম ওয়ার্ড আচ্ছা, ছিল। উইলিয়াম ওয়ার্ড ছিল। তার মানে আমরা কিন্তু দেখেন অনেক নতুন তথ্য জানতে পারতেছি আজকে। জি। তো যাই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের গদ্যের জনক। জনক। তারপর আমরা আসি এরপরে 3 নম্বর প্রশ্ন, এটাও স্যার বাংলার এটাও প্রশ্ন। বাংলা, সেটা হচ্ছে হর্ষণ হর্ষণ শব্দের অর্থ কি? একটা আনকমন একটা ওয়ার্ড আর কি। হ্যাঁ, হর্ষণ, ঘর্ষণ, ধর্ষণ, তা কি আর কিছু না? হর্ষণ শব্দের অর্থ হ্যাঁ। কি? দেখা, চাষ করা, হাসা, আনন্দ। আনন্দ, হর্ষণ, হর্ষ থেকে, হর্ষণের হর্ষ উৎপত্তি, থেকে তাই তো? এসেছে, হ্যাঁ। হর্ষ আচ্ছা, দেখা যাক আপনারা পারেন কিনা পারেন। হর্ষণ শব্দের অর্থ কি? এটা বাংলার প্রশ্ন। বাংলার প্রশ্ন স্যারে আমরা তো আলোচনা করুক, সমস্যা নেই। আমরা তো কম বেশি বাংলা জানি। সো আজকে আপনাদের বলেছি যে আজকে লাইভটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1টা থেকে 4, 5টা, 7টার মতো প্রশ্ন পাবেন। প্রথম হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে আপনারা যে প্রাইমারি পরীক্ষা দিয়েছেন কি রকম হয়, কোন রিলেটেড হয়, আমরা কিন্তু এটাও আজকে আলোচনা করতেছি। পাশাপাশি আপনাদের সামনের যে প্রাইমারিতে এটা আসবে না তার কোনো গ্যারান্টি নেই। প্রশ্ন তো আসতেও রিপিট পারে, হয়, অবশ্যই। তাই না? প্রশ্ন যেহেতু রিপিট হয় সুতরাং আসার সম্ভাবনা আছে। অন্তত 75টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন রিপিট থাকবে। থাকছে, একেবারে থাকবে, নিচে থাকে না। আর আমরা যা দিচ্ছি আপনাদেরকে এখান থেকে তো শুধু এটা দিচ্ছি না স্যার, এটার সাথে অন্য কিছু অন্য দিচ্ছি কিছু আমরা। দিচ্ছি। তাহলে এটা কি হবে? তো সবাই মোটামুটি জানে। হচ্ছে আনন্দ। হ্যাঁ, হর্ষণ মানে হচ্ছে আনন্দ, আনন্দ। তাই না? আর হাসা, আনন্দ। স্যার হাসার বিপরীত শব্দ কি হতে পারে? হাসার বিপরীত শব্দ হচ্ছে কান্না। কান্না। আচ্ছা, দেখা। তারপরে অন্য, আমরা এগুলো অন্য ভাবে বলতে পারবো, অনেক ভাবে বলতে পারবো। বিপরীত শব্দ আমাদের দরকার নেই। চাষ করা তো আলাদা জিনিস। এবার আসি, একনেকের বর্তমান সভাপতি কে? এটা ওই সময়ের প্রশ্ন স্যার। ওই সময়ের প্রশ্ন ছিল। এটা 24 সালে যখন সরকার চেঞ্জ হয়নি তখন ছিল। তারপরে এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটু critical আছে। দেখি এবার উত্তর করেন এখানে কে বলতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে এই একনেকের। প্রশ্নটা আসলেও আসতে পারে, একটু ক্রিটিক্যাল। আমি 2টা উত্তর নেব, এখান থেকে 4টার মধ্যে একটা নিব। আর একটা হচ্ছে এখন কে প্রধান, এখন এটা উত্তর করবেন আপনারা। দেখি পারেন কিনা পারেন, তাই না স্যার? এটাই। যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু আর প্রধানমন্ত্রীও নাই, আমাদের অর্থমন্ত্রীও নাই। তার মানে হচ্ছে কে, কে তাই না? হচ্ছে? এখানে উত্তর আপনারা যেটা দিচ্ছেন ওটা হচ্ছে সরকার, পূর্ণাঙ্গ সরকার থাকার সময় একনেকের প্রধান, যেটা প্রধান থাকেন। এখন আপনারা বলেন দেখি বর্তমানে কে আছে? বর্তমানে কে আছে একটু নাম শুনি আপনাদের, তাহলে বুঝবো যে আপনারা বর্তমান সম্পর্কে অবগত আছেন আর আগের সম্পর্কে অবগত আছেন। এখন পর্যন্ত বর্তমানের ব্যাপারে কেউ স্যার এখন বলে নাই। জি। অর্থাৎ আমরা কিন্তু জানি যে একনেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, তাই না? এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল যেটাকে বলা হয় একনেক। এটার প্রধান থাকে সবসময়ের জন্য প্রধানমন্ত্রী, বাট বিকল্প হিসেবে অর্থমন্ত্রী থাকে। বিকল্প হিসেবে কে থাকেন? অর্থমন্ত্রী থাকেন। তবে বর্তমান যিনি আছেন তিনি আমাদের এখন যেহেতু অর্থমন্ত্রী থাকেন, সুতরাং বুঝে নিতে হবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে তাহলে কে আছেন, তাই না? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অর্থ উপদেষ্টা। বর্তমান যে আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যার যিনি আছেন, এই সালেউদ্দিন আহমেদ স্যার ইনি বর্তমানে উপদেষ্টা হিসেবে অর্থ বিষয়ক যে তথ্যগুলো আছে বা অর্থ বিষয়ক যে কার্যক্রমগুলো আছে এগুলো তিনি করতেছেন। যদি এটা আসার সম্ভাবনা এখন কম, কারণ সরকার গঠন হলে এটা আসবে, তার আগে আসার সম্ভাবনা কম। তারপরে এখন প্রধান উপদেষ্টা যেহেতু আছেন, এই সালেউদ্দিন আহমেদ যেহেতু অর্থ নিয়ে তিনি কাজ করেন, অর্থ উপদেষ্টা। তারপরে প্রধান উপদেষ্টা যেহেতু প্রধানমন্ত্রী ক্ষমতা লিড করে, তাই না? এই জন্য আপনারা উত্তর দিতে হবে, যদি প্রধান উপদেষ্টা আসে প্রধান উপদেষ্টা উত্তর হবে, আর যদি প্রধান উপদেষ্টা কোনোভাবে না থাকে তাহলে সালেউদ্দিন আহমেদ আসবে। অর্থ উপদেষ্টা। বিকল্প হিসেবে কে আসবে? অর্থ উপদেষ্টা আসবে। আর যদি প্রধান উপদেষ্টা যেহেতু প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা পদ মর্যাদা সম্পন্ন, সুতরাং এটা প্রথমত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যদি উনি না থাকে তাহলে আপনাকে বিকল্প হিসেবে সালাউদ্দিন আহমেদকে দিতে হবে। তার মানে এই দুজন এখন বর্তমান আমাদের একনেকের প্রধান এবং বিকল্প প্রধান হিসেবে কাজ করে যাচ্ছে। তাহলে আমরা 5 নম্বর পর্যন্ত শেষ করলাম। এখন যান আপনারটাই বাংলাটা একটু দেখি, ঠিক আছে? এভাবে আমরা শেষ করি, তাহলে তাড়াতাড়ি শেষ হবে আমাদের জন্য। এরপর যে প্রশ্নটি ছিল 6 নম্বর। 6 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে কোনটি সঠিক? এখানে দেখেন 4টি এখানে বিশেষ সাহিত্য এখানে কর্ম দেয়া আছে। সেটি হচ্ছে সজন বাদিয়ার ঘাট, এটি উপন্যাস, কাদো নদী কাদো কাব্য, বহিপীর নাটক এবং মহাশ্মশান নাটক। এর মধ্যে এর মধ্যে কোনটি সঠিক হবে? তো আমরা জানি যে সজন বাদিয়ার ঘাট এটি হচ্ছে কি, এটা হলো কাব্যগ্রন্থ। একটু বলে দেই, সজন বাদিয়ার ঘাট এটি হচ্ছে কাব্যগ্রন্থ। কাদো নদী কাদো এটি হলো উপন্যাস। পাশাপাশি আরেকটা হচ্ছে মহাশ্মশান, এই যে গ্রন্থটি আছে এটি হচ্ছে মূলত কাব্য।
তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বহিঃপীর, যেটি সেটি হচ্ছে কি নাটক। বহিঃপীর, এটাই হবে কি সঠিক উত্তর। আচ্ছা, এরপর দেখা যাক এরপরে যে প্রশ্নটি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এই যে গানটি আছে, এই গানের মূল ভাবটা কি, বা এই যে লাইনটি আছে এই লাইনের মূল ভাবটা কি এখানে দেওয়া? স্যার আমরা এটাতে কমেন্ট দেখি, কমেন্ট আসুক কতটুকু কমেন্ট আসে। আমরা মিনিমাম 1000 কমেন্ট, মানে একটা করে প্রশ্নের জন্য মিনিমাম তো 300-400 কমেন্ট পাওয়া যায়, তাই না? আমাদের যেহেতু এখানে 300 জন দেখতেছেন বা 400 জন দেখতেছেন, আপনারা যদি সবাই একটা করে কমেন্টও করেন তাহলে কিন্তু 400 কমেন্ট। এতে করে আপনারা যারা জানেন না তারা তো জানতে পারবেন, আর যারা জানেন তারা আরো বেশি করে শিখবেন। সো এটা সবাই কমেন্ট করেন দেখি, আপনাদের সবাই কমেন্ট দেখতে চাচ্ছি আমরা আজকে, যে কমেন্টে দেখি কে বেশি কমেন্ট করে, বেস্ট কমেন্টকারীকে আমরা পুরস্কৃত করব, ঠিক আছে? কমেন্ট কে বেশি করতে পারেন আমরা দেখি, বেস্ট যে কমেন্ট করবেন আমরা তাদেরকে এখান থেকে দেখবো যে বেস্ট কমেন্ট করতেছেন বা সবচেয়ে বেশি কমেন্ট কে করে। শেয়ার দিতে পারেন আপনি, সমস্যা নেই, তবে বেস্ট কমেন্ট আমরা দেখতে যাচ্ছি যে কমেন্টটা সবচেয়ে বেশি কে করে। দেখা যাক তাহলে এটা স্যার উত্তর কি হবে? আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের কি কি হতে পারে স্যার? পরবর্তী গানটা আমি তো পারি না, ঠিক আছে, ছোট বাচ্চার গান, দায়িত্ববোধ আর কি। হ্যাঁ, এটা কি বুঝিয়েছে? দায়িত্ববোধ বুঝিয়েছে। তার মানে এটা দ্বারা স্যার উত্তর কি সবাই দিয়েছে? হ্যাঁ, সবাই উত্তর দিতে পেরেছে, সবাই উত্তর দিতে পেরেছে সঠিক। আচ্ছা, তারপরে যাই স্যার 8 নম্বর প্রশ্ন কি আছে? সবাই কিন্তু কমেন্ট করবেন, দেখা যাক কমেন্ট আমরা 2 মিনিটের মতো নিব, সবার কমেন্ট, সবাই কমেন্ট করবেন সবাই। দেশি শব্দ চলে, হ্যাঁ অলরেডি আমি দিয়ে দিয়েছি এটা। এটিও আমরা বলেছি। সারাংশ কোন পুরুষে লিখতে হয়? এই যে আমরা যে সারাংশ সারমর্ম লিখে থাকি, এটা একসময় আমরা লিখেছি, পরীক্ষায়ও কিন্তু আসে বিভিন্ন চাকরি। কঠিন কিন্তু এই প্রশ্নটা স্যার, এই প্রশ্নটা যথেষ্ট কঠিন একটা প্রশ্ন, মোটামুটি কঠিন, সচরাচর চাকরি পরীক্ষায় কিন্তু আসে না, রাইট। আনকমন একটা প্রশ্ন, যে সারাংশ কোন পুরুষে লিখতে হয়? এটা কি মধ্যম পুরুষে, সবগুলো উত্তম পুরুষ, নাকি প্রথম পুরুষে? কোন পুরুষে লিখতে হয়? সারাংশ কোন পুরুষে লিখতে হয়? এখানে একটু কনফিউশন সৃষ্টি হয়ে যেতে পারে, সেটা হচ্ছে প্রথম পুরুষ হবে নাকি উত্তম পুরুষ হবে, কনফিউশন হয়ে যেতে পারেন। দেখা যাক কোনটি সঠিক উত্তর হইতে পারে। অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। দেখা যাক কোনটি সঠিক উত্তর হইতে পারে। তো এখানে আপনারা উত্তর করেছেন সেটি হচ্ছে কি প্রথম পুরুষে লেখা, সারাংশ হচ্ছে কি প্রথম পুরুষে লিখতে হয়। এরপর হচ্ছে হর্ষণ শব্দের অর্থ কি? হর্ষণ শব্দের অর্থ আমরা পড়েছি। এরপর যেটি দেয়া আছে, মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়িকা? এই যে মৃন্ময়ী যে একটা চরিত্র রয়েছে, এই চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, সেই ছোট গল্পের নায়িকা। এখানে 4টি অপশন দেওয়া আছে, হৈমন্তী, দেনা পাওনা, সমাপ্তি, আর একটা হচ্ছে পোস্টমাস্টার। কোনটি উত্তর হইতে পারে? একটু কমেন্টস করার চেষ্টা করুন। হৈমন্তী তো আমরা জানি যতটুকু রবীন্দ্রনাথকে নিয়েই লেখা, তাই না? ওনার লাইফ হিস্ট্রিকে নিয়ে লেখা, হৈমন্তী তিনি লিখেছিলেন মূলত। দেখা যাক কে কে বলতে পারেন, এখানে কমেন্ট আসুক স্যার। হৈমন্তী তো আমরা জানি, গৌরী শঙ্কর বাবু, হৈমন্তী অপু, হ্যাঁ এটা তো আমরা জানি। এরপর হচ্ছে দেনা পাওনা, এখানকার প্রধান চরিত্র হচ্ছে নিরুপমা, সেটা আমরা সকলেই জানি। পোস্টমাস্টার, এটা তো জানি, এটা ব্যাংকের পরীক্ষায় প্রচুর আসে। এটা হচ্ছে রতন এবং পোস্টমাস্টার, এই দুইজন হচ্ছে প্রধান চরিত্র। তাহলে একটাই বাকি আছে, সেটি হলো কি, অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, সেটি হচ্ছে সমাপ্তি। এই সমাপ্তির ছোট গল্পের চরিত্র হচ্ছে কি ওই মৃন্ময়ী। এরপর দেখি, এবার জিকেতে যাব স্যার। হ্যাঁ জিকেতে স্যার। আচ্ছা আমরা জিকেতে চলে যাই, 6 নাম্বার থেকে দেখি কি আছে, আমরা একটু আলোচনা করি। আমরা একটু এভাবে আলোচনা করব, আপনাদের কিন্তু বারবার বলতেছি কমেন্ট করবেন সবাই, কমেন্টের দরকার আমাদের, দেখি কতজন করতে পারেন আমরা দেখবো আজকে। সিম এর পূর্ণরূপ কি? অর্থাৎ এটা সায়েন্স থেকে মোটামুটি বলা হয় থাকে, আইসিডি থেকে আপনাদের প্রশ্ন করা হয়েছে এটা, যে সিম এর পূর্ণরূপ কি? দেখা যাক কে কে কমেন্ট করতে পারেন, সবাই পারার কথা স্যার এটা। সিম এর পূর্ণরূপ আপনারা ক খ দিয়ে যান, পুরোপুরি লেখার দরকার নেই, কমেন্ট শুধু করে যান, দেখবো আমরা কে বেশি কমেন্ট করতেছে। শুধুমাত্র ক খ এরকম ভাবে কমেন্ট করেন তাহলেই হবে, কোনো সমস্যা নেই। সিম এর পূর্ণরূপ কি? এখন পর্যন্ত আসে নাই, সাফানা ওরিন বলেছে বি। এরপর ইউটিউব থেকে অবশ্যই সমাপ্তি বলেছে, এখন পর্যন্ত সমাপ্তির মধ্যেই তারা আছেন। দেখা যাক ইয়াসমিন শাবনাজ বলেছেন বি, পূর্ণিমা আনন্দিতা সাহা বলেছে বি। এখানে আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি জানাতুল ফেরদৌস, ওবায়দুল হক, মাহফুজা থেকে শুরু করে একেবারে কমেন্ট আসতেছে স্যার, মোটামুটি কমেন্ট চলে আসতেছে। শারমিন আক্তার বলেছে উজ্জ্বল খান বেশি। আপনাদের এর পাশাপাশি যদি অন্য কিছু জানার ইচ্ছা থাকে, অন্য কিছু প্রাইমারি সম্পর্কে জানতে চান, আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যা, যে কোনো কিছু নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে এটা সিমের পূর্ণরূপ সবাই মোটামুটি সবাই জানেন স্যার। জি, একটু বললেন দেন আপনি। এটা
আমার যেটা মনে হচ্ছে যে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ভেরি গুড, ওকে। আমরা ওশান স্যারের কাছ থেকে এটা শুনে নিচ্ছি আর কি। ওশান স্যার একটা কমেন্ট করে দিয়েছে, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল মানে আপনি যে সিমটা ইউজ করতেছেন আপনাকে আইডেন্টিটি করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমরা বলে থাকি সিম, সংক্ষেপে সিম বলা হয়। তবে এটা আবার রান্না করা সিম না, ঠিক আছে? এটা মোবাইল ফোনের সিম, এটা রান্না করার সিম না, এটা মনে রাখবেন। বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয় আমরা যদি ছোট করি একটু, যে অর্থ মন্ত্রণালয়ের বিভাগের দায়িত্ব পালন করেন কে, এটা আমরা ছোট করে যদি দেখি বিভাগের দায়িত্ব পালন করেন কে, এটা থেকে উত্তর করেন আপনারা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। স্যার প্রশ্নটা কিন্তু ক্রিটিক্যাল এবং জটিল, মানে কনফিউজড হয়ে যাবে। প্রাইমারিতে যে আপনারা ভাবেন যে আসলে সহজ না রে ভাই, সহজ না। এতদিন কোটা থেকে চাকরি পাওয়া গেছে খুব সহজে, বাট এখন আপনাকে কিন্তু সত্যিকার অর্থে পড়াশোনা করেই কিন্তু করতে হবে। কারণ এমন এখানে আছে যে 500 বার বিসিএস দিয়েছে, দুর্ভাগ্যবশত এখনো হয়নি, সে এখানে পরীক্ষা দেবে। হ্যাঁ, এটা বুঝতে হবে আপনাকে যে ওভার কোয়ালিফাইডরাও এখন প্রাইমারির দিকে ঝুঁকতেছে। গত বছর আমরা স্যার যেটা পেয়েছি, এখন যদি কোনোভাবে সরকারি শিক্ষক থেকে শিক্ষকে আসে, আপনি চিন্তা করতে পারেন যে আপনার জন্য এটা সহজ হবে না ভাই, কঠিন হবে, নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, তাহলে বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগে দায়িত্ব থাকে? আমরা জানি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পরিকল্পনা, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। দেখা যাক উত্তর করেন আপনারা, কোনটা হবে উত্তর এখন পর্যন্ত একজনও রাইট দেন নাই, ঠিক আছে? সঠিক উত্তর একজনও এখনো দেন নাই। দেখা যাক উত্তর আসুক, কয়জনের আসুক, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। সঠিক উত্তর দেন। বিভাগ অনেকে দিয়েছেন, ক দিয়েছেন, সি দিয়েছেন, বি দিয়েছেন। হ্যাঁ, এখন পর্যন্ত উত্তর পাইনি আমি, ঠিক আছে? সঠিক উত্তর দেয় নেই, তাহলে একজনকে সঠিক উত্তর দিতে গেলে কিন্তু 4টা কমেন্ট করতে হবে। তার মানে আপনি ক, খ, গ, ঘ 4টা কমেন্ট করেন, একটা হয়ে যাবে। পরীক্ষায় তো আবার ওই 4টা দিবে না, না। পরীক্ষা হলে আমরা অনেক সময় আঙুল গুনে কমেন্ট করি না স্যার, যে যেটা যা থামবে সেটাই হবে রাইট উত্তর, তাই না? আমরা অনেক সময় আঙুল গুনে করি, এটা হচ্ছে জাস্ট গেস ফর ইউ। এটা ওরকম না যে সঠিক হবে, এটা কোনোভাবেই কোনো এটা যৌক্তিকতা নেই। আচ্ছা, এটার উত্তর হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এই যে আপনারা যে ভুল করবেন এই জন্য এটা দিয়ে দেয়, ঠিক আছে? আপনারা যে ভুল করবেন না এই জন্য আপনাদের এটা দিয়ে দেয় যে এটা ভুল করবে স্টুডেন্ট। যেমন স্যার, আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? ঠিক আছে, আবহাওয়া এবং যেটা আমরা স্পার্শর কথা বলি, স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পার্শর যে পুনরূপ আছে, স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সরিং অর্গানাইজেশন, এই স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা বলা হয় যে আবহাওয়া মন্ত্রণালয় যেটা আছে আমাদের, বাট এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এটা কিসের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আপনাকে কিন্তু ওইখানে কনফিউশনে ফেলে দিচ্ছে যে এটা আবার কেমন হলো, প্রতিরক্ষা মন্ত্রণালয় আবহাওয়া চলে গেল। আমরা সবাই জানি যে এটা দুর্যোগ মন্ত্রণালয় হতে পারে, বাট এটা হয়ে গেল প্রতিরক্ষা মন্ত্রণালয়। সো এই জায়গাগুলো আমরা কিন্তু ধরা খেয়ে যাই। এই একবার যেমন প্রশ্ন আসছিল স্যার, বাংলাদেশের রাজধানী কোনটি? ঠিক আছে, বিসিএস এ প্রশ্ন আসছে। হ্যাঁ, বাংলাদেশের রাজধানী কোনটি? সেখানে 4টা অপশন, ঢাকা, জাহাঙ্গীরনগর, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। কনফিউশন, আপনারা নিজেরাই কনফিউশন করবেন, কারণ স্যার এখানে মূল কথা হচ্ছে আমরা কঠিন পড়ে অভ্যস্ত, সহজটা নিতে পারি না। বাংলাদেশের রাজধানী কি এটা যখন বলা হয়েছে, এখন আপনার মাথায় কাজ করতেছে ঢাকা হলে জীবনেও দেবে না, এটা ঢাকা হলে কখনোই দেবে না, অবশ্যই এখানে কিন্তু আছে, তাই না? এই কিন্তুটা কি হয় ঢাকা উত্তর হবে না ঢাকা দক্ষিণ হবে না জাহাঙ্গীরনগর হবে, অর্থাৎ আপনার আইকিউটা টেস্ট করতেছে ওখানে, কিন্তু যে এটা ঢাকায় হবে উত্তর, ঠিক আছে? এখানে কি হবে উত্তর? ঢাকায় উত্তর হবে। বাট আপনারা ম্যাক্সিমাম ভুল করে আসবেন, বলবেন যে বিসিএস এ অসম্ভব, কখনোই এরকম সহজ প্রশ্ন দেবে না, অথবা হয় ঢাকা উত্তর হবে না ঢাকা দক্ষিণ হবে, এরকম করে ভুল করে আসবেন। ক্লিয়ার? সো এখানেও এই যে দেখেন 3টাকে আপনার মনে হচ্ছে সমান সমান হচ্ছে, অথচ দেখেন সম্পর্ক বিভাগ চলে এসেছে, অর্থ বিষয় কিছু আসে নাই। ঠিক আছে, অর্থ বিষয়ে কিছু হওয়া আসে নাই, এটা মাথায় রাখবেন সবাই। সম্ভাব্যতা ম্যাথ থেকে যারা পড়ে তারা মূলত এটা ভালো জানবে। এবার আসেন, আর্নেস্ট হামিংওয়ে, তাই না? হামিংওয়ে সাহিত্যিক ছিলেন, কোন দেশের সাহিত্যিক ছিলেন? এটা কিন্তু ইংরেজির প্রশ্ন এখানে চলে এসেছে, জিয়া স্যারের প্রশ্ন এখানে চলে এসেছে, সমস্যা নাই, জিকের প্রশ্ন। দেখা যাক উত্তর করেন আপনারা। আমরা আজকে একটু ভ্যারাইটিস করে নিয়েছি সব প্রশ্নগুলো, যে একটু অন্যভাবে পড়ানোর জন্য। আর্নেস্ট হামিংওয়ে, যেটা আমরা বলি হামিংওয়ে, ইনি কোন দেশের নাগরিক? দেখা যাক, উত্তর করেন, সবাই উত্তর করেন। এখন পর্যন্ত ঘ বলেছে, হয়নি। এত কমেন্ট, এতবার কমেন্ট, একজন একটা কমেন্ট বেশি করেছে না? মধু বলেছে যে এত কমেন্ট কে করেছে? আচ্ছা, সমস্যা নেই, কমেন্ট করতে থাক, কমেন্ট করলে তো সমস্যা নেই। আসেন, রাফিয়া পৃথিবী বলেছে আমেরিকা, ভেরি গুড। উজ্জ্বল খান বিএসসি বলেছেন আমেরিকা। আচ্ছা, এটা আমরা মোটামুটি সবাই জানি যে এটা উত্তর হবে
আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। আমরা ম্যাক্সিমাম সময় বুঝি যে বেশিরভাগ মানে কবি সাহিত্যের জন্ম যুক্তরাজ্যে, জার্মানি, ফ্রান্সে, গ্রিসে, বাট ইনি কিন্তু আবার যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো অন্যরকম। প্রাইমারিতে ঠিক আসলেই ভালোভাবে অ্যানালিসিস করে প্রশ্ন করা হয় এজন্য। এবার সায়েন্স থেকে স্যার এটা প্রশ্ন এসেছে, বাজারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার অপর নাম কি? বাজারে যে আপনারা চৌম্বক যে কেনেন, বাজারে যে আমরা তড়িৎ চৌম্বকটা কিনি, এই চৌম্বকের তার অপর নাম কি? স্যার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইসিটি 1 বছর কোর্স করে স্কুল পর্যায়ে এক্সাম দেওয়া যাবে কি? এটা স্যার কি যাবে তো নাকি? আইসিটি তে আপনি এটা দিতে পারবেন স্কুল পর্যায়ে, তবে কলেজ পর্যায়ে দিতে পারবেন না। কলেজ পর্যায়ে পারবে না, স্কুল পর্যায়ে শুধু পারবে। স্কুল পর্যায়ে আপনি পারবেন। এটা কোনটা হবে দেখেন, কোনটা হবে তোর? আলোক তরঙ্গ, গামা রশ্মি, মাইক্রোওয়েভ এবং অবলোহিত বিকিরণ। কোনটা হবে তোর? মোটামুটি পারে দেখি স্যার সবাই, কম বেশি, খারাপ না। এখন সবাই অ্যাক্টিভ, ভালো অ্যাক্টিভ আপনারা আছেন, ভেরি গুড। এরকম অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? এরকম অ্যাক্টিভ থাকলেই বুঝবেন যে সামনের মাসগুলো, সামনের দিনগুলো আপনার জন্য সহজ। আর রমজান মাসকে অবশ্যই কাজে লাগাবেন সবাই, বারবার বলে দিচ্ছি। মাইক্রোওয়েভ, হ্যাঁ, এটা উত্তর হচ্ছে কি? মাইক্রোওয়েভ। এরপর 10 নম্বর প্রশ্ন আসি স্যার, নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়? এটা কিন্তু স্যার আবার ব্যারোমিটার আসে নাই, ঠিক আছে? ব্যারোমিটার না আসে, এখানে শব্দ নিয়ে এসেছে। ব্যারোমিটার আসে নাই, অন্য কোন শব্দ আসে না। আমরা যেমন বলি যে কোনটা নির্ণয় কোনটি, এরকম ভাবে কিন্তু স্যার এখানে আসে নাই। এটা অন্যভাবে এসেছে। দেখি বলতে পারেন কিনা পারেন, কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? এই যে এখানে 4টা অপশন, অর্থাৎ প্রাইমারি আমার মনে হয় সবচেয়ে বেশি অ্যানালাইসিস করে প্রশ্ন করা হয়। কারণ নাহলে এই গভীর থেকে এভাবে প্রশ্ন দেওয়ার কথা না। সো আপনারা অনেকে উত্তর করতে পারবেন না। কমেন্ট করেন দেখি, কমেন্ট করেন। মাপার যে যন্ত্রটি, এটা কিন্তু জাহাজের একদম নিচে স্থাপন করা। হ্যাঁ, নিচে স্থাপন করা হয়, কারণ উপায় তো নেই। সেখান থেকে নিয়ে আসে, শব্দ পাঠানো হয় নিচে, হ্যাঁ, প্রতিফলিত হয়ে উপরে আসে, সেটা মাপা হয় যে কতটুকু গভীরতা আছে, বা এই জাহাজটা এভাবে চলতে পারবে কি না পারবে। দেখেন, ফারজানা বলেছে গ নাম্বার ফ্যাথোমিটার। ফ্যাথোমিটার এখানে নেই, আপনাদের এই জন্য বললাম যে এটা মূলত অন্যভাবে দেওয়া হয়েছে। দেখি, ফারজানা ফেদুস্তানি বলেছেন প্রতিধ্বনি। অনেকে সঠিক উত্তর দিতে বলেছেন। হ্যাঁ, মোটামুটি পারবে। ইউটিউবে আমাদের একসাথে যুক্ত আছেন। পাশাপাশি আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের সাথে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর এরপরে কিন্তু রফিক স্যার এবং জিহাদ স্যার আসতেছে আমাদের বাংলা মিউজিকের পরে। এটা তাহলে প্রতিধ্বনি, শব্দের প্রতিধ্বনির মাধ্যমে মূলত সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। কারণ আপনি যদি পানিতে মানে গিয়ে স্যার লোহাতে একটা আস্তে করে মায়ের দাম দেখবেন যে কয়েক কিলোমিটার পর্যন্ত এর প্রতিধ্বনি হবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। ঠিক আছে? সো এর জন্য এই সব সময় পানিতে আপনি দেখবেন প্রতিধ্বনির মাধ্যমে সবকিছু করা হয়। আমরা ছোটবেলায় যখন গোসল দিতাম, তখন কিন্তু ওই পাশাপাশি বন্ধুরা যখন মানে যেত, টুক করে শব্দ করলে শোনা যেত, তাই না? সো এটা কারণ কি? এই প্রতিধ্বনি হয়ে শব্দটা চলে যায়, পানিতেও শব্দের প্রতিধ্বনিটা হয়। সো এরপর স্যার 11 নম্বর দেখি আমরা, চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? এটা যদি বলি অনেকগুলো হবে, তারপর আমরা এটা আলোচনা একটু করি। সবাই তো আসছেন মোটামুটি চীন থেকে ম্যাক্সিমাম। হ্যাঁ, চীন থেকে প্রথম ভারতবর্ষে কে এসেছে দেখি বলেন আপনারা, কে কে বলতে পারবেন? চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম যিনি ছিলেন পর্যটক, এই চীন থেকে, চায়না থেকে। আমরা জানি ম্যাক্সিমাম পর্যটকের চায়নার আসছে, তাই না? ইবনে বতুতা ছিলেন একজন, হ্যাঁ, ইবনে বতুতা ছিলেন মরক্কোর। আর ফার্স্ট যিনি এসেছিলেন মেগাস্তিনিস, তিনি ছিলেন গ্রিক। আর সবাই হচ্ছে চায়না। তারপর দেখি কে কে উত্তর করতে পারেন। চীন থেকে প্রথম কে এসেছিলেন একটু বলেন দেখি। কমেন্ট করেন, কমেন্ট চাইতে হবে, কমেন্ট করতে হবে। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি কমেন্ট করবেন সবাই। দেখা যাক স্যার, কমেন্ট করুক সবাই, দেখি দুই একটা, না হলে তো হচ্ছে না, কমেন্ট করতেই হবে। আজকে আপনাদের মানে রোজা আছে তো, রোজা আছে। হ্যাঁ, সঠিক উত্তর সবাই মোটামুটি পেরেছেন। আমরা সবাই জানি যে চীন থেকে প্রথম যিনি এসেছেন সেটা কে? মা হুয়ান, কিন্তু না, ফাহিয়েন। ফাহিয়েন কার আমলে এসেছে? হিউয়েন সাং আবার হবে না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে মূলত ফাহিয়েন প্রথম চীন থেকে ভারতবর্ষে আসে। এরকমের খ্রিস্টাব্দের মধ্যে তিনি চলে আসেন, অর্থাৎ ইনি হচ্ছেন কে? ফাহিয়েন। 401 থেকে 410 এর মধ্যে এসেছেন। কত? 401 থেকে 410 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এসেছিলেন, ফাহিয়েন। এরপর মা হুয়ান যদি আমরা বলি, ইনি হচ্ছেন সর্বশেষ। তিনি এসেছিলেন সর্বশেষ ভারতবর্ষে। মেগাস্তিনিস যদি আমরা বলি সর্বপ্রথম, স্যার এটা হচ্ছে সর্বপ্রথম। ইনি আসছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। একটা জিনিস মাথা রাখবেন, চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পাশাপাশি আমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু স্যার গুপ্ত বংশের মানে শ্রেষ্ঠ শাসক বলা থাকে। তো এটা আমরা মাথা রাখতে হবে যে গুপ্ত বংশ একটা জিনিস, নাম একে চন্দ্রগুপ্ত, বাট একজনের সাথে মৌর্য আছে, আরেকজনের সাথে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে। তার মানে চন্দ্রগুপ্ত যেটা গুপ্ত বংশের, আর চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের। ভারতীয় মহাদেশের প্রথম যিনি শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থাৎ আলেকজান্ডার, গ্রিক আলেকজান্ডার যখন
ভারতবর্ষে আগমন করলেন। আগমন করার পরে তিনি মূলত এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আগমন করে সবকিছু লুটপাট করে নিয়ে গিয়েছিলেন। তারপরে স্যার তিনি তার সেলুকাস নামে একজন সেনাপতি নিযুক্ত করে গিয়েছিলেন এখানে। এই সেলুকাসকে পরাজিত করে মূলত চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের ইতিহাসে প্রথম, যেহেতু আমরা বলি যে কোন রাজ্য শাসন বা রাজা যেটা হয় সেটা হয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবং হিউয়েন সাংয়ের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন তিনি ছিলেন হর্ষবর্ধনের আমলে। কার আমলে? হর্ষবর্ধনের আমলে তিনি এসেছিলেন বাংলাদেশে। হিউয়েন সাং, হর্ষবর্ধন, দুটারে প্রথম অক্ষর হ হ, এই জন্য মনে রাখা যাবে খুব সহজে। হর্ষবর্ধন, হিউয়েন সাং। এবং 12 নম্বরে আমি যদি দেখি স্যার ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, এটা দেখি একটু সবাই বলেন। ওআইসি এর প্রধান কার্যালয় দেখি কে কে উত্তর করতে পারেন। মোটামুটি আগে উত্তর করে দিয়েছেন অনেকে, ঠিক আছে, আগে উত্তর করেছেন জেদ্দা 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 জেদ্দা, সবাই বলেছেন জেদ্দা। এটা হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, আগে এটা ছিল কান্ট্রি, অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কান্ট্রিজ ছিল, এখন কোঅপারেশন হয়েছে। কারণ ওআইসি তে এখন কিছু খ্রিস্টান রাষ্ট্র যুক্ত হতে চাচ্ছে, কিছু হিন্দু তো নাই, বৌদ্ধ খ্রিস্টান আছে, তারা যুক্ত হতে চাচ্ছে। এই জন্য ওআইসি এখন কোঅপারেশন হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে কোঅপারেশন। আগে ছিল কান্ট্রিজ, মানে শুধুমাত্র ইসলামিক কান্ট্রি গুলো নিয়ে প্রথমত এদের উদ্দেশ্য ছিল। 1969 সালে স্যার, 1969 সালে এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখন এটার সদর দপ্তর হচ্ছে বা প্রধান কার্যালয় হচ্ছে জেদ্দাতে। কোথায়? সৌদি আরবের জেদ্দা হচ্ছে এর প্রধান কার্যালয় বর্তমানে। এটা 1969 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। যখন প্রথম হয়েছিল তখন এটা কান্ট্রিজ ছিল, এখন হয়ে গেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, মানে ইসলামিক কোঅপারেশন যারাই করবে তারা সদস্য হতে পারবে। ক্লিয়ার সবাই? ওকে, তারপরে দেখি স্যার আমি একবার জিকে দেখি আর কয়টা থাকে, আছে কিনা দুই একটা। হ্যাঁ, জিকে শেষ করে দিই, তারপর বাংলা আসবে স্যারে। বাংলা আসলে ভালো হবে আমাদের জন্য। এখানে আসেন, মানুষের দেহে রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? আমরা জানি যে আমাদের দেহের সবই পানি, তাই না? আমাদের দেহের সবই পানি। রক্তরস আমরা সবাই জানি যে রক্ত কণিকা, রক্ত কয় প্রকার স্যার বলতে পারবেন? হচ্ছে কণিকা হচ্ছে তিনটা থাকে। হ্যাঁ, তিনটা থাকে, তাই না? শ্বেত, একটা হচ্ছে কি লোহিত, আর একটা হলো অনুচক্রিকা। তার মানে ব্লাডের যে তিনটা প্রকার আছে, এই ব্লাডের তিনটা প্রকারের মধ্যে রক্তরস একটা আছে। এখানে মোটামুটি বলা থাকে যে রক্তের রস নির্যাস, অর্থাৎ আমরা জানি আমাদের শরীরে আমরা যা খাই সবকিছু কিন্তু পানি, এক প্রকারের পানি। এই পানির মধ্যে কিছু লাল অংশ এসে এটাকে বলা হয় লোহিত কণিকা, আর এই পানিতে কিছু সাদা অংশ আছে, এটাতে বলা হয় শ্বেত কণিকা, আর হচ্ছে রক্ত চক্রিকা। দুটো মিলে যেটা হয় অনুচক্রিকা, যেটা আমরা বলি প্রতিরোধ ক্ষমতার জন্য ব্যবহার করা হয়। তো যাদের শরীরে এই যে আমরা বলি যে ক্যান্সার হয় বা লিউকোমিয়া, যেটা আমরা বলে থাকি, এই লিউকোমিয়া বা ক্যান্সার, ব্লাড ক্যান্সার হয়, এটা স্যার শ্বেত রক্ত বেড়ে যায়। অর্থাৎ আপনার শরীরে ভারসাম্য করে কিন্তু রাখা আছে রক্তকণিকা যদি উৎপাদন করতে না পারে। অর্থাৎ 40/60 যদি আমরা ধরি, বা 50/50 আছে, 50/50 আছে, এই 50-এর মধ্যে যদি কোনোভাবে লোহিত কণিকা কমে যায়, শ্বেত কণিকা বাড়া শুরু করে। আর শ্বেত কণিকা মানে সাদা কণিকা, সাদা কণিকা মানে আপনার শরীরে রক্ত নেই, আপনার শরীরকে রক্তকে কি বানিয়ে ফেলে? পানি বানিয়ে ফেলে। তখন আপনি চলতে পারেন না। যদি হাত কেটে যায় দুর্ঘটনা, যে কারণে এই যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করেছে অনুচক্রিকা। অর্থাৎ তিনটারে কিন্তু কাজ আছে, তাই না? সো এই তিনটারে কাজ, এই রক্ত, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, আমরা তিনটাকে দেখি। তার মধ্যে রক্ত রস আমাদের শরীরে যেটা সবচেয়ে বেশি পানি থাকে যেটার মধ্যে, এটা দেখা যাক কোনটা হবে উত্তর, বলেন দেখি। আচ্ছা 70, এটা হবে উত্তর হবে 90। কত হবে? 90%। আচ্ছা, অনেকে 70 উত্তর করেছে, ওই যে পানির সাথে মিলে আর কি, সাগর, উপসাগর, মহাসাগর নিয়ে আপনারা করেছিলেন। এটা হবে 90। হ্যাঁ, কত হবে? 90 হবে। এটা অনেকে 70 করেছেন, আপনাদের ভুল হয়েছে উত্তর। এরপর আসেন 14 নম্বর প্রশ্ন। কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? এই আরব বসন্ত আজ পর্যন্ত বলা যায় আছে, আজ পর্যন্ত আরব বসন্ত কিন্তু আছে। আরব বসন্ত কোন দেশ থেকে শুরু হয়? একটা দেশ, ছোট্ট একটা দেশ থেকে শুরু হয় আরব বসন্ত। এখন হ্যাঁ, সেই প্রভাবটা কিন্তু বাংলাদেশেও গেছে, পাকিস্তানে এখনো চলছে, শ্রীলঙ্কা অলরেডি হয়ে গেছে। আরব বসন্ত আরবের মধ্যে নেই, এখন এশিয়া বসন্ত চলে আসছে, তাই না? আরব বসন্ত কিন্তু আরব দেশ হচ্ছে এশিয়ার কান্ট্রি, সুতরাং আরব বসন্ত আরবের মধ্যে নেই, এশিয়া বসন্তের দিকে চলে গেছে। তো এই জায়গায় আমরা দেখবো যে কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়। এই আরব বসন্তের একটা বিশাল হিস্ট্রি আছে। আরব বসন্তের সূচনা হয়েছিল, আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন, টিউনিশিয়া, তাই না? টিউনিশিয়া থেকে আরব বসন্তের সূচনা। এখানে এটা মূলত বুয়া জিজু নামে একটা লোক ছিল, বুয়া জিজু। হ্যাঁ, বুয়া জিজু বা বুয়া জুজু বলে থাকে। ইনি হচ্ছেন একজন ফল বিক্রেতা ছিলেন, ঠিক আছে? ইনি একজন ফল বিক্রেতা ছিলেন। 2010 সালে এই ফল বিক্রেতার সাথে পুলিশের একটা বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডা হওয়ার কারণে ওই দেশে প্রচুর পরিমাণ পুলিশি নির্যাতন ছিল, পাশাপাশি দুর্নীতি, ঘুষ একেবারে ছড়িয়ে গেছিল। যাওয়ার কারণে এই পুলিশ তার কাছে, ফল বিক্রেতার কাছে ঘুষ চেয়েছিল কোনো কারণে ফল বিক্রির জন্য।
তো ফল বিক্রির জন্য ঘুষ চাওয়ার কারণে সে প্রত্যেকদিন দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছিল। এক পর্যায়ে পুলিশ তাকে অপমান করে এবং তিনি অপমান সহ্য করতে না পারে নিজের গায়ে নিজে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এই যে বোয়াজিজু নিজের গায়ে নিজের পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, আগুন জ্বালিয়ে দিয়ে সে দৌড়াইতে থাকে পুরো এলাকা। এটা মানুষের মানে ভিতরে খুবই ভাবে আঘাত এনেছে। ঠিক যেমন আবু সাইদের ক্ষেত্রে যদি বাংলাদেশ বলি, ঠিক এটাতে এমন একটা অবস্থা, আবু সাইদের গুলি যেমন বুক পেতে দিল, আমাকে মারো, তুমি আমাকে তো অবশ্যই মারবে না, এই জন্য বুক পেতে দিলাম কিন্তু মারলো না। সো এই ক্ষেত্রে মনে রাখবেন। হ্যাঁ, তাহলে এই বোয়াজিজু 2010 সালে মূলত এটা বলা হচ্ছে তিউনিসিয়ার মাধ্যমে আরব বসন্ত শুরু হলো, আর এটা চলতেই থাকলো, এখন পর্যন্ত আছে। এর মাধ্যমে পুরো আরব বসন্তের ইরাক, ইরান থেকে লিবিয়া, একেবারে সিরিয়া, মিশর সব কিন্তু চেঞ্জ হয়ে গেছিল সরকার। বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে? এই যে একটু আগে বলছিলাম, হ্যাঁ একটু আগে বলেছিলাম স্পারশো, যেটা আপনাদের বলেছি। হ্যাঁ, সো এটা মনে রাখবেন সবাই। আচ্ছা, তাহলে এটা আমরা যেহেতু বলে গেছি, এটা আমরা উত্তর করে যাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। নিচের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি, মানে কোনটা মানে সংক্রমণ হয় না, ঠিক আছে, কোনটা সংক্রমণ হয় না? ক্যান্সার কখনো একজনের ক্যান্সার আরেকজনকে ধরে না, স্ট্রোক কখনো একজনের স্ট্রোক আরেকজনকে ধরে না, আর বাকি যে তিনটা আছে তিনটাই কিন্তু আপনাকে ধরবে। কলেরা ধরবে, কলেরা ধরে, আবার টাইফয়েড ধরে, ডায়াবেটিস তো ধরে না, একটা করে থাকে, একটা করে আছে, আর এটা দুটাই নেই, ক্যান্সারও নেই এবং স্ট্রোকও নেই। ওকে, থ্যাংক ইউ। এরপর আসি স্যার সর্বশেষ প্রশ্ন, এআই এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত? এআই এর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা বলে থাকি, এআই এর সাথে কোনটি সম্পর্কিত? দেখা যাক উত্তর করেন আপনারা, একজন দুজন উত্তর করলে আমরা নিব। সবগুলোই 4IR ডিজিটাল ডিভাইস ক্লাউড সার্ভার, এটার উত্তর কোনটা হবে? এআই এর সাথে কোনটি সম্পর্কিত? উত্তর করেন সবাই। আচ্ছা, মোটামুটি করেছে, সবগুলোই হবে এটার উত্তর। এর সাথে একটা জিনিস খালি মনে রাখবেন, সাম্প্রতিক সময়ে স্যার এটা কি নিয়ে এসেছেন? চীন যেটা নিয়েছেন ডিপসিক, তাই না? এই ডিপসিকটা এটা মনে রাখবেন যে এআই এর আরেকটা আপডেট ভার্সন হচ্ছে ডিপসিক। ওকে স্যার, মনে হয় আমার জিকে শেষ, এখন আপনার বাংলা যে কটা বাকি আছে ওই কটা শেষ করে দিলে আমরা আমাদের স্যারদেরকে ডাকবো আর কি। স্যার ঠিক আছে, শুরু করেন। তো এরপর যে প্রশ্নটি আছে আমরা দ্রুত শেষ করে দিব, যেহেতু আমাদের আরো দুটা মেইন সাবজেক্ট এখানে আছে। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি কোন কর্তা? এই যে মুষলধারে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি কোন কর্তা? মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, ব্যতিহার কর্তা। তো আমরা জানি যে কর্তা হচ্ছে নিজের কাজ নিজে করে তাকে বলা হয় মুখ্য কর্তা। এখানে দেখেন বৃষ্টির কাজ সে নিজে কি হয়েছে? পতিত হয়েছে। এটা সঠিক উত্তর হবে কি? মুখ্য কর্তা। আমরা শুধু উত্তরগুলো একটু বলে দেই যেহেতু অনেক সময় চলে গেছে। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? আমার জ্বর জ্বর লাগছে। আমরা জানি যে যৌগিক বাক্যে কি থাকে? অবশ্যই অব্যয় থাকবে। যে বাক্যের ভিতর অব্যয় থাকে, যেমন এ এবং অধিকন্ত, এটা হচ্ছে যৌগিক বাক্য। আর একটা হচ্ছে মিশ্র বা জটিল বাক্য, যেটা এর মধ্যে আমার জ্বর জ্বর লাগছে, এখানে কি একাধিক কোনো বাক্য নাই, স্বাধীন বা পরাধীন কোনো বাক্য এখানে নাই। এটা সঠিক উত্তর হবে কি হবে? সরল বাক্য। এরপর দেখেন নিমরাজি, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। নিমরাজি শব্দের নিম কোন ধরনের উপসর্গ? নিম অবশ্যই সেটা বিদেশি উপসর্গ হবে। আমরা জানি নিমটা হচ্ছে কি? ফার্সি উপসর্গ, এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে। যেহেতু ফার্সি ভাষা থেকে এসেছে তাহলে সঠিক উত্তর কি হবে? বিদেশি উপসর্গ হবে, বিদেশি উপসর্গ। আমরা দ্রুত উত্তরগুলো করার চেষ্টা করব, কারণ এখনো আপনাদের দুইটা সাবজেক্ট বাকি রয়েছে। কোন কবির মাতাও একজন কবি ছিলেন? আমরা জানি একজন কবি, তার মাও কি ছিলেন? কবি ছিলেন। একটু দ্রুত উত্তর করার চেষ্টা করেন। তিনি হচ্ছেন কি? কুসুম কুমারী দাস। তার নাম হলো কি? কুসুম কুমারী দাস। এই কুসুম কুমারী দাস তিনি কি ছিলেন? একজন কবি ছিলেন। তিনি একজন কবি ছিলেন, কুসুম কুমারী দাস, যিনি হচ্ছেন কি? জীবনানন্দ দাশের কি ছিলেন? মা ছিলেন। তার সঠিক উত্তর হবে কি? জীবনানন্দ দাস। এরপর দেখেন পার্সোনেলের বাংলা অর্থ কি? দেখেন এখানে পরিভাষা এখানে এসেছে, তাই না? পরিভাষা থেকে এখানে কি এসেছে? অর্থ এসেছে পার্সোনেল, ব্যক্তিগত, ব্যক্তি সম্পর্কীয়, কর্মীগণ, ব্যক্তিগত বিষয়। পার্সোনাল না, কিন্তু এখানে বলেছে পার্সোনেল। এটা কিন্তু বিভিন্ন অর্থ প্রদান করে। দেখি সঠিক উত্তর কে আগে দিতে পারে, খুব দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। তো পার্সোনেল, এটার সঠিক বাংলা প্রতিশব্দ হচ্ছে কর্মীগণ। কি হবে? কর্মীগণ, পার্সোনেল। মনে রাখবেন পার্সোনেল হচ্ছে কি? বাংলা প্রতিশব্দ হচ্ছে কর্মীগণ। এরপর দেখেন দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? দুইটা বাক্যের মধ্যে যদি অর্থের দিক থেকে সম্বন্ধ থাকে বা সম্পর্ক থাকে তাহলে কোন চিহ্নটি বসে? কনফিউজড হয়ে যেতে পারেন। একটি হচ্ছে কমা আর একটি হচ্ছে সেমিকোলন। কোনটি হবে? দেখি সঠিক উত্তর একটু দ্রুত দেওয়ার চেষ্টা করেন। সঠিক উত্তর, এটা সঠিক উত্তর হবে কি? সেমিকোলন হবে, মনে রাখবেন সেমিকোলন। এরপর দেখেন নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? অর্থাৎ শরৎচন্দ্রের যে সাহিত্যকর্মগুলো আছে সেটা চরিত্র নয় কোনটি? সাবিত্রী, গফুর, ষোড়শী, সুরবালা। আমরা জানি সাবিত্রী হচ্ছে চরিত্রহীন, এটার একটা চরিত্রহীনের কি চরিত্র। গফুর হচ্ছে তো আমরা জানি মহেশ,
গফুর হলো কি মহেশ, আর ষোড়শ হচ্ছে কি দেনা পাওনার একটা কি, এটা একটা রূপ ছিল, দেনা পাওনার একটা নাট্য রূপ ছিল ষোড়শী। তাহলে সঠিক উত্তর হবে সুরবালা। এটাই সুরবালা হচ্ছে কি এক রাত্রি, রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রির চরিত্র। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রির যে সাহিত্য কর্মটি আছে সেটা চরিত্র হচ্ছে সুরবালা। সঠিক উত্তর হবে কি সুরবালা। এরপর দেখেন, এরপরে যে প্রশ্নটি আছে আমরা দ্রুত শেষ করে দিব, সেটি হলো উপসর্গের কাজ কি। আমরা জানি যে উপসর্গ কি করে, নতুন শব্দ গঠন করে। এখানে উপসর্গের কাজ হচ্ছে কি হবে, তাহলে নতুন শব্দ গঠন করা। এরপর দেখেন আরেকটি সহজ একটি প্রশ্ন আছে, একেই কি বলে সভ্যতা। এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা। আমরা জানি একেই কি বলে সভ্যতা, এটি হচ্ছে প্রহসন। সঠিক উত্তর কি হবে প্রহসন হবে। এরপর দেখি, আচ্ছা তো যাই হোক, প্রশ্নগুলো এখানে আরো বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনারা দেখে নিবেন। তো এরপর হচ্ছে আমাদের অতি গুরুত্বপূর্ণ দুইটা সাবজেক্ট আছে, যে দুইটা সাবজেক্ট নিবেন আমাদের খুবই খুবই জনপ্রিয় দুজন স্যার। একজন হচ্ছে ইংরেজির উজ্জ্বল নক্ষত্র জিহাদ স্যার, এবং গণিতের উজ্জ্বল আরেকজন নক্ষত্র আছেন, তিনি হচ্ছেন আমাদের রফিক স্যার। তো স্যারদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে। হ্যাঁ ওকে, আই থিঙ্ক আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। আমরা আসলে ডিগ্রি পড়াতে আসতে চাই, যেহেতু আমাদের ক্লাস আছে। আপনি কন্টিনিউ করেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে আমরা স্বাগত জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। একটু দেখেন, দিস ইজ ফার্স্ট কোশ্চেন। একটু দেখেন, এটা হলো দ্বিতীয় ধাপে আসা প্রথম প্রশ্ন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এখানে বলা যায় এই যে ভেরি নামক যে তথ্যটুকু আছে, এই তথ্যটুকু কোন পার্টস অফ স্পিচ, এটা এখানে জানতে চেয়েছে আমাদের কাছে। সো বেসিক্যালি আপনারা প্রত্যেকে একটা তথ্য জানেন, আগে একটু অ্যান্সার করে দেখেন তো কি হতে পারে। আসেন স্যার। ওকে, সো দেখেন তো এটা কি হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, এখানে এই যে ভেরি নামক যে তথ্যটুকু আছে এটা আসলে কি হতে পারে। স্যার এই কথাটা আমি আপনাকে বলি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ টু গিভ মি অপরচুনিটি। ইউ ক্যান এক্সপ্লেইন ইট। ওকে, থ্যাংক ইউ। তাহলে একটু দেখেন, বেসিক্যালি অ্যাডভার্বের বা বেসিক্যালি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের একটা ক্রোনোলজিক্যালি আছে। সেটা হলো বেসিক্যালি যে অ্যাডজেক্টিভ এর পর, আর সরি এই অ্যাডজেক্টিভের আগে যে ওয়ার্ডটা, এটা বেসিক্যালি অ্যাডভার্ব বসাতে হয়, ঠিক আছে। এটা একটা সাধারণ আপনার কনসেপ্ট, ঠিক আছে। সো এই প্রথমত অ্যাডভার্বের পর কি বসাতে হয়, অ্যাডজেক্টিভ বসাতে হয়। এটা একটা সাধারণ আপনার শর্টকাট কৌশল। কিন্তু আমি যদি এটাকে একটু বিস্তারিতভাবে যদি একটু আলোচনা করতে চাই, এই যে থ্যাংক ইউ ভাই, এই যে ভার্বটা এখানে আছে, এই ভার্বটাকে বেসিক্যালি কি এই মডিফাই করছে ভেরি নামক তথ্যটুকু, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এই কতটুকু ভেরি খুবই, এই ভার্বটাকে উনি মডিফাই করছে। এটাকে হাউ দ্বারা প্রশ্ন করলে আপনি বের করতে পারেন। সো দ্যাটস হোয়াই এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে, মনে থাকবে, এটা একটা অ্যাডভার্ব। ওকে, নেক্সট আমরা একটু আসি, বলছে অ্যাডজেসেন্ট টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে। অ্যাডজেসেন্ট টু, এই যে তথ্যটুকু আছে এটার যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হলো সংলগ্ন, সংলগ্ন, ঠিক আছে। সংলগ্ন মানে কি কাছাকাছি, কাছাকাছি। এখানে কি আছে, ওকে। সো এখানে এমন একটা ওয়ার্ড, এই শব্দটুকুর মানে একটা অর্থ জানতে চাইছে আর কি, বিরক্ত না, আশীর্বাদ না, বিপরীত না, নিকটবর্তী। এখানে কি বোঝানো হয়েছে, নিকটবর্তী। আমি একটু দ্রুত করতেছি কোন কারণে, আমার আসলে ক্লাস রেখে আসছি, আবার আমাদের স্যারও ক্লাস রেখে আসছে, এখন আমি কথা না বলে পারতেছি না। আমরা একটু ওয়েট করি স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে যে মানে এই কোশ্চেন গুলো তো পরীক্ষা হয়েছে ওদের, হ্যাঁ, তো মোটামুটি এই কোশ্চেন গুলো তারাও দেখেছে বা জানেছে। হ্যাঁ, তো মূলত আমাদের আজকের উদ্দেশ্যটা হচ্ছে সেকেন্ড স্টেপে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নটা একটু মানে আপনাদের মাঝে আরেকবার নিয়ে আসা। কারণ আমাদের বিগত যে প্রাইমারি পরীক্ষাগুলো হয় এগুলো কিন্তু বিগত প্রশ্নের উপর ডিপেন্ড করে। এই যে এরকম যে প্রশ্ন দেখেন কোনটি সঠিক বানান, মানে বানান শুদ্ধি, মানে কারেকশন যেটা আমরা বলি, স্যার কি বলেন, এই যে কোশ্চেনটা স্যার প্রতি বছর এখান থেকে একটা কোশ্চেন থাকবেই, শতভাগ গ্যারান্টি স্প্রিন্ট থেকে প্রশ্ন থাকবে, এটা একদম গ্যারান্টেড। এটা মানে শুধু শতভাগ না, মানে 100% থাকবেই থাকবে। তো এই যে কোশ্চেন গুলো মানে এই যে এখানে বলছে কোনটি সঠিক, তো ফ্যাক্টটা হচ্ছে, আমি স্যারের হয়ে কথা বলছি আর কি, মূল কথা হচ্ছে যে এই রকম এই কোশ্চেনটাই আসবে তা নয়, বাট এই যে টপিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনাদের মূলত কোশ্চেনটা শো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা এগুলো বাসায় দেখবেন, টপিকস গুলো বাসায় দেখবেন, এই টপিকস গুলো। স্যার কোনটা সঠিক আনসার? ওকে, সো এটা আপনারা একটু বলেন তো কি হতে পারে। অনেকে কমেন্ট করেছেন পেন্ডুলাম, পেন্ডুলাম লিখেছে, মানে ঘ নাম্বারটা ম্যাক্সিমাম লিখেছেন। স্যার এটা কি সঠিক? পেন্ডুলাম এটাও লিখেছেন, ওই যে অনেকে লিখেছেন, পেন্ডুলামও লিখেছেন, আবার এটাও কেউ লিখেছে। আচ্ছা, এটা কেমনে হয়? কেউ এটা লিখেছেন, কেউ ইউএন তো এটা নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। আবার পি
এ লাগবে, এটা এ লাগবে, দেখেন এটা এখানে ভুল আছে, ঠিক আছে। আবার এটা ইউ লাগবে, দেখেন এই পেন্ডুলাম, পেন্ডুলাম। আমরা কারেক্ট স্পেলিং নিয়ে আমি যদি কথা যদি বলি কিভাবে আপনারা শিখবেন, ধরুন আমি যদি বলতে চাই টি সু না মি, দেখেন আমরা একটা কৌশল, এটা আপনি মানে আপনি বানান মনে রাখার ওয়ে অফ থিঙ্ক হলো আপনি এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। টি সু না মি, আমরা বলতে পারি ফ্যাসিনেশন, দেখেন এই যে ফ্যাস সি নে শান, ফ্যাসিনেশন মনে রাখতে পারেন। আরো অনেক বড় বড় বানান আছে, বলে মিল, মিল ল্যান, ল্যান নি আম, মিলেনিয়াম, ঠিক আছে। আপনি আরো অনেক বড় বড় বানান মনে রাখতে পারেন। আমি কি বলতে পারি রি, এই যে বলতে পারি রি কগ নি শান, রিকগনিশন। সো এভাবে অনেক বড় বড় বানানকে আমরা অতি সহজেই অ্যাড্রেস করতে পারি, ঠিক আছে। সো আমরা নেক্সট প্রশ্ন একটু আসতে চাই, যেহেতু আমি আমার ভাই বোনদেরকে রেখেও আসছি ওই পাশে। আচ্ছা, হ্যাঁ, ওকে। দেখেন এটা হলো এক কথায় প্রকাশের একটা প্রশ্ন, বাংলা আমরা বলি এক কথায় প্রকাশ, আর ইংলিশে কি বলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ঠিক আছে। সো এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা এই যে কোনো একটা বই থেকে বা যদি লেকচার শিট থাকে সেখান থেকে বিগত বছর যে আসা প্রশ্নগুলো একেবারে ধরে 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 এক কথায় প্রকাশ যতগুলো আছে সবগুলো সলভ করতে পারেন। ধরুন আমরা বলতে পারি একটা মানুষ যিনি ক্যান্সার ট্রিটমেন্ট করে তাকে বলা হয় অনকোলজিস্ট, ঠিক আছে। একটা মানুষ যিনি কি বাচ্চাদের ট্রিটমেন্ট করে তাকে বলা হয় পেডিয়াট্রিক্স। সো এখানে বলছে একটা মানুষ যিনি গরু ব্যবসা করে তারা কি বলা হয়, গরুর ব্যবসায়ী চিনেন আপনারা, কি বলেন, এই ড্রোভার, ড্রোভার, ঠিক আছে। স্যার আমরা বাংলায় কি জন্য বলে থাকি? হ্যাঁ, বাংলায় বেয়ারি, বেয়ারি বাংলায় আমরা কি বলি, গরুর বেয়ারি বলি। আবার আমরা আমাদের এলাকায় কিন্তু দালালও বলে থাকি। ও আচ্ছা, গরুর দালাল বলা হয়। হ্যাঁ, আমাদের সার্জন দালাল তো অনেক ধরনের হয়ে থাকে, তো গরুর দালাল কিন্তু সে আবার। ওকে, হ্যাঁ, ওকে, গরুর দালাল এটা কোরবানির ঈদের সময় খুব বেশি দেখা যায়। আমরা একটু স্যার ম্যাথের দিকে ঘুরে আসি। হ্যাঁ, আমরা সবগুলো প্রশ্ন এখানে ওকে, তাহলে আমরা চারটা এখানে ইংরেজি নিলাম, এখন আমরা কিছু ম্যাথ একটু দেখাতে চাই। স্যার এই যে এখানে ম্যাথ এখানে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখুন ম্যাথের ক্ষেত্রে প্রথমেই এবার সব ম্যাথ করে ফেলবো, ঠিক আছে। ম্যাথ করে ফেলা না, এটা ম্যাথ দেখাচ্ছে অনেকেই যেটা করতে চায়, অনেকে সময়টা অনেক বেশি লাগিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ, দূরত্ব গতিবেগের প্রশ্ন, এটা সময়টা কম লাগাতে হবে। হ্যাঁ, দেখেন একটা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, একটা ট্রেনের দৈর্ঘ্য আছে 200 মিটার, ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? কত দূরত্ব, প্রশ্নটা চেয়েছে কত দূরত্ব অতিক্রম করব। তো দূরত্ব গতিবেগের প্রশ্নগুলো আসলে মনে হয় হায় হায় এটা না অনেক কঠিন হবে, এটা পারবো না। আমারও সমস্যা হয়, সত্যি করে বলছি। আইবিএ যখন কোশ্চেন করে দূরত্ব গতিবেগ ওখানে থাকেই থাকে না, আইবি এর ক্ষেত্রে ব্যাপার ওরা খুব পেঁচায় ম্যাথটা, ঠিক আছে, পেঁচায়। কিন্তু এই যে প্রাইমারি প্রশ্নটা করছে বুয়েট, বুয়েট কিন্তু প্রাইমারির জন্য এতটাও পেঁচায় না, না ওরা ওদের লেভেলটা ঠিক থাকে। হ্যাঁ, তো এটা দেখে অনেকে হয়তো বা ভয় পেতে পারেন। তো আপনি নরমালি খেয়াল করেন, এই যে এখানে বলছে না ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার, মানে কি 100 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 100 কিলোমিটার, তাহলে বলছে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে 60 মিনিটে যদি 100 কিলোমিটার যায় তো 30 মিনিটে কতটুকু যাবে? 50 কিলোমিটার। এটা কিন্তু রাইট অ্যানসার। এটা এই অঙ্কটুকু দরকার নাই, ঠিক আছে। মানে ধরেন 60 মিনিটে 100 করে 30 মিনিটে 50। আমি একটু ইংরেজি পড়াই, আরে ম্যাথ পড়াই, সমস্যা কি? কথা হচ্ছে যে কিন্তু আমার লাগলো না কিন্তু এটা। হ্যাঁ, এরপর দেখেন পরের কোশ্চেনটা, আমি হচ্ছে স্যারকে ম্যাথ করাই। হ্যাঁ, স্যার নাকি আমি শিখি না, আমি ম্যাথ পারি না স্যার, সত্যি। আর দেখেন বর্গাকারে এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার? কর্ণ কত? তো বর্গাকার এক বাহু 4 মিটার হলে, বর্গাকার বলতে এই যে বর্গ বুঝি, 4 বাহু সবগুলো সমান। তো যদি আমার বর্গ হয় নাই, আমি চিত্রটা অঙ্কন করতে চাই, এই যে ধরে নিলাম এটা আমাদের বর্গ, তো এক বাহু 4 মিটার মানে প্রত্যেকটা বাহুই হবে 4 মিটার। আর কর্ণ, এই যে কর্ণের দৈর্ঘ্য হয় কি, সূত্রটা হচ্ছে √2a, এক বাহু যদি a হয় কর্ণের দৈর্ঘ্য হবে √2a, তাহলে √2 হচ্ছে কর্ণ আর a হচ্ছে বাহু, তাহলে 4 হচ্ছে বাহু আর কর্ণ হচ্ছে √2, তাহলে 4√2 কিন্তু রাইট অ্যানসার। এই যে 4√2 কিন্তু ঠিক আছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এরপর দেখেন আরেকটা কোশ্চেন, পরপর 3টা সংখ্যার গুণফল 120 হলে, এটা জাতীয় কোশ্চেন, এটা জাতীয় কোশ্চেন কত? এটা জাতীয় কোশ্চেন, এটা সব জায়গাতে দেয় এটা কিন্তু। হ্যাঁ, স্যার যেরকম বললো 320 হতে পারে, 720 হতে পারে, এরকম আরো বেশ কিছু, 256 হতে পারে, আসে 256 হতে পারে, এরকম বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে আর কি। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নগুলো কি করবেন, আমি যেটা বলি যে অনেকে ধরে একটা x, একটা x+1, একটা x+2, এত ঝামেলা করতে পারবো না, দরকারই নাই। আপনি কি করবেন, আপনি নরমালি করবেন। নরমালি বলতে কি, আপনার প্রথম সংখ্যা যদি 1 হয়, পরের সংখ্যা হবে 2, পরের সংখ্যা 3, মানে পরপর 3টা সংখ্যা। স্যার 1 2 3 দিয়ে শুরু করলাম, এখন দেখেন 3 × 6, 6 কে 6, গুণফল তো 6 হয়, কিন্তু এখানে বলছে 120 লাগবে। এটা প্রথম টাকাটা দিব, পরে একটা বাড়িয়ে নিব। তো 3 4 12, 12 2 24 হইলো আমার 24, লাগবে আমার 120, তাহলে প্রথম টাকাটা পরে একটা
নতুন সংখ্যা নিব। এবার দেখেন 4 5 20 3 20 60 60 হইলে 120 কিন্তু হয় আর একটা লাগবে। এবার আবার কাটলাম একটা, আরেকটা নিলাম, এই দেখেন 5 6 30 3 আর 4 * 30 120 মিলে গেছে। এবার 10 আর 15 10 আর 5 15 আমরা কিন্তু অটোমেটিক্যালি অ্যানসার পেয়ে যাই। আমরা হলো আসলে প্রশ্নের অ্যাপ্লিকেশনটা হলো বোঝাটা জরুরি, ঠিক আছে? আমিও ম্যাথ পারি না, কিন্তু মানে স্যার যে ভাই বলল উনি কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করে নাই। আপনারা তো সূত্র আবার x প্লাস আমি কিছু করি নাই, হ্যাঁ আমি নরমাল করছি। আবার আরেকটা মজার ব্যাপার আছে, আমরা যদি কোনো কিছু ঘন করি, যে কোনো কিছু ঘন তো করি 1 কিউব মানে 1 2 কিউব এরকম ভাবে ঘন করি। 1 কিউব মানে হচ্ছে 1, 2 কিউব মানে হচ্ছে 8, 3 কিউব 27, 4 কিউব 81, 4 কিউব হচ্ছে 64 64, হ্যাঁ 5 কিউব 5 হচ্ছে 125, 6 কিউব কত 216 এরকম সামথিং আসবে স্যার। এরকম আমরা চলমান থাকবো। মজার কথা হচ্ছে গুণফল কত স্যার? 120 কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। তো 120 এর কাছাকাছি সংখ্যা কোনটা স্যার? এই যে 5 কিন্তু মানে 125। তো এই 5 হচ্ছে মিডল সংখ্যা। তার মানে এখানে একটা 4 নিলাম, আগে একটা 6 নিলাম, একটা 6 নিলাম, দেন 4টা 34 120। ওটা কিন্তু অলওয়েজ দারুন দারুন, এটা আমি আজকে শিখলাম। আমি নিজে মানে অ্যাপ্লাই করব এটাকে। যেটা কাছাকাছি হবে সেটা তার মিডল সংখ্যা, বড় হোক বা ছোট হোক সেটা আমার দেখার বিষয়, কাছাকাছি হইলেই হয়েছে। তো যাই হোক, আমরা আসলে মূল কথা হচ্ছে আমরা লাইভ কন্টিনিউ করব না, এখানে শেষ করব। তাহলে পরবর্তী সেশনে আমরা আবার পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কারণ আমাদের হচ্ছে যে ক্লাস চলমান রয়েছে। হ্যাঁ ওকে, স্যারেরও ক্লাস চলমান, আমারও ক্লাস চলমান, যার কারণে আমরা এখানে শেষ করছি। তবে শেষ করার পূর্বে আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে যে আমাদের বিদ্যাবাড়ি আপনাদের যে ঈদ উপহার দিচ্ছে, ঈদ উপহারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সে আপনাদের স্পেশাল ডিসকাউন্টে ভর্তির সুযোগ, যা আপনার 50% ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারছেন। 50%, হ্যাঁ এটা মহাছাড়ে ভর্তি হতে পারছি। কিছুদিন আগে আমরা 60% ডিসকাউন্ট দিয়েছিলাম, এবার 60%টাকে কমিয়ে আমরা কি করলাম 50% ডিসকাউন্ট দিচ্ছি। সাথে আপনাদের কিন্তু উপহার রয়েছে। উপহারটা কি? 500 টাকা সমমূল্যের আপনি যে কোনো একটা বই পাবেন। 5টা বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা বই বাছাই করে নেওয়ার সুযোগ স্যার। শুধু একটা বই না, মানে বাছাই ইচ্ছে মতো নিতে পারবেন। আপনি ইচ্ছা মতো নেবেন যে কোনো 3টা বই। যে আপনি কি বিসিএস এর জন্য নেবেন ডাইজেস্ট, বিসিএস ডাইজেস্ট প্লাস, প্রাইমারি ডাইজেস্ট প্লাস বা নিবন্ধন ডাইজেস্ট প্লাস, এবার ক্লাসরুম ইংলিশ বই এবং স্টোরি বুক, আমাদের ইংলিশ স্টোরি বুক। আমরা যে ছোটবেলায় স্টোরি পড়তাম না স্যার, ওই যে সিংহ, ওই যে ইঁদুর আর সিংহের গল্প পড়ছি, তারপর হলো 3 বন্ধু খরগোশ কচ্ছপের গল্প পড়েছি, হ্যাঁ 3 বন্ধুর গল্প। এই গল্পগুলো কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় হুবহু চলে আসে, অথবা ওই গল্পের আলোকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। তো এই স্টোরি বুকটা, বাট স্টোরিটা আমাদের খুব জানা দরকার কিন্তু, বিশেষ করে ইংলিশে। বাংলায় তো অনেকেই জানি, ইংলিশটা জানি না, তো ইংলিশটাই হচ্ছে স্টোরি বুকটা। হ্যাঁ প্রাইমারি সার্কুলার কখন দিবে এটা আসলে ঈদের পর ছাড়া আপাতত হচ্ছে না, ঠিক আছে? ওকে, এরপরে 48 বিসিএস এ আপনি ভর্তি হতে পারবেন 7,000 টাকা, আর 47 এ ভর্তি হতে পারবেন 3,500 টাকায়, এটা ডিসকাউন্ট ছাড়ে। হ্যাঁ আপনারা এই বিশাল আমাদের ছাড় চলছে, এটা নিতে পারেন। আর আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আমাদের স্যারকে, অন্যান্য সকল কোর্সে এখানে 50% আছে, শুধুমাত্র এই যে নন ক্যাডার যেটা, এই নন ক্যাডারটা এটা ছিল 8,000, কিন্তু এটা এখন বর্তমানে 6 অর্ধেক আপনারা 3,000 এ ভর্তি হতে পারবেন। কত হাজারে? আচ্ছা হ্যাঁ, এই 50% 3,000 এ ভর্তি হতে পারবেন। এবং যেটা নার্সিং গোল্ড ব্যাচ যেটা, সেখানে মানে এটা একবার সমূল্য, ঠিক আছে? এখানে আমাদের স্যার কিছু আমাদের যে 2টা নতুন কোর্স আমরা চালু করেছি, একটা হচ্ছে নন ক্যাডার ডায়মন্ড লাইভ ব্যাচ, যে ব্যাচের ক্লাস আমি শুরু করব এখন, লাইভ থেকে শেষ করে গিয়ে শুরু করব। হ্যাঁ আর নার্সিং গোল্ড লাইভ ব্যাচ, এই 2টা কোর্সে আপনি ভর্তি হতে পারবেন 3,000 টাকা দিয়ে। হ্যাঁ 3,000 টাকায় ভর্তি হতে তবে পারবেন। একটা স্যার একটা সুযোগ আমি ওদিকটা অপরচুনিটি করতে চাই, এই নন ক্যাডার ডায়মন্ড লাইভ ব্যাচে ক্লাস হবে এখন অলরেডি, মানে আমি এখান থেকে লাইভ থেকে বের হয়ে স্যার আমি ক্লাসে ঢুকবো। চাইলে আপনারা আজকের এই ক্লাসটি ফ্রি করতে পারেন, যদি কেউ আগ্রহী হয়ে থাকেন আপনি এই ক্লাসটি ফ্রি করতে পারেন। হ্যাঁ একদম ফ্রি আজকের ক্লাসটি, আজকে ফাউন্ডেশন ক্লাস হবে, একদম ভর্তি না হয়ে আপনি এই ক্লাসটি করতে পারেন। এই ক্লাসটি করার জন্য আপনি কষ্ট করে আমাদের যে হটলাইন নাম্বারগুলো রয়েছে অ্যাডমিশনে, আপনি ফোন দিয়ে জুম আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ আমাদের প্রত্যেকটা লাইভ ব্যাচ রয়েছে এখানে, আমাদের নন ক্যাডার ডায়মন্ড লাইভ ব্যাচ, এই ব্যাচের ক্লাসটি কথা বলছিলাম। হ্যাঁ তো যারা আজকের ক্লাসটি করতে চান তারা চাইলে আমাদের যে এই হটলাইন আছে, আপনি হটলাইনে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আমরা হচ্ছে যে মানে আপনারা জুম আইডি পাসওয়ার্ড নিয়ে ক্লাসে যুক্ত হতে পারেন। ওকে, তাহলে মানে আমরা শেষ করতে যাচ্ছি আজকে এতটুকু। আর আমি আবার বলছি, যেহেতু মানে ঈদের সময়, ধরেন আপনি ঈদের সময় আপনি 5,000 টাকা দিয়ে একটা ড্রেস না কিনে আপনি আপনার নিজে একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি যদি একটা কোর্স যদি করেন, এটা কিন্তু এই 1,000 টাকা আপনার কিন্তু কি, এই 1,000 টাকা আপনাকে এত বেশি আর্ন অফ রিটার্ন দিবে আপনি এটা ভাবতেও পারবেন না, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? সো কাজেই ওটা হবে আপনার সবচেয়ে মানে যথোপযুক্ত খরচ। সো এই ঈদের শপিং এর খরচ কমিয়ে আপনি একটা কোর্স করেন, আপনি নিজেকে এনরিচ করেন, আপনার চাকরি হয়ে যাবে, ঠিক আছে? আপনি একটা সরকারি চাকরি মানে আপনি
ইয়ার্স আপনি নিজে ভালো থাকতে পারবেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। কিন্তু একটা ড্রেস কিনছেন 3 মাস 6 মাস পর কিন্তু আপনি কিন্তু কি আর পরবেন না। আর 1000 টাকার ড্রেস আপনি যতদিন পরবেন, 10,000 টাকার ড্রেস কিন্তু আপনি ওই 3 মাস 6 মাসই পরবেন, আর বাইরে পরবেন না। সো কাজেই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো নিজের পার্সোনাল স্কিল ডেভেলপ করা। সো আপনি আপনার উইকনেস কে স্ট্রেংথে পরিণত করেন, ইনশাআল্লাহ আপনার চাকরি একটা হবে, ইনশাআল্লাহ হবে। এটা ঠিক হচ্ছে আছে, ইনভেস্ট স্যার, ওয়ান কাইন্ড অফ হ্যাঁ, ইনভেস্ট। invest। কোথাও ইনভেস্ট করলে 10 গুণ কিন্তু আপনি ব্যাক পাবেন। ব্যাক পাবেন। তো এটা হচ্ছে নিজের প্রতি ইনভেস্ট করেন, হ্যাঁ। নিজেকে ইনভেস্ট করেন। নিজেকে আপনি এনরিচ করেন। ঠিক Okay, আছে, তাহলে আমরা এখানে তাহলে আজকে শেষ করছি এখানে। দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে পরবর্তী আমাদের সেশনটুকুতে। ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তাহলে- সবাইকে, ভালো থাকবেন। সবাই তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, খোদা হাফেজ। বি হ্যাপি এন্ড স্প্রেড হ্যাপিনেস। শুভ অপরাহ্ন এবং দেখা হবে সবার সাথে ক্লাসে। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।